লাইভ শুরু হয়ে গেছে না? জি। লাইভ শুরু হয়ে গেলে খুবই ভালো। লাইভ শুরু হয়ে গেছে না? জি জি। আচ্ছা, লাইভে আছে কতজন? সব কি ঠিক মতো ক্লিয়ার দেখা যাচ্ছে সেটা বলেন তো, সব শোনা যাচ্ছে ক্লিয়ার? স্যার একটু সরে দাঁড়ান। ঝাপসা আচ্ছা, লাগছে। সরে দাঁড়াবো। একটু সরে দাঁড়াইলাম। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার। এটা পুরোটা কি কভার করছে বোর্ড? জি জি। পুরোটা? আচ্ছা আচ্ছা, সবাই একটু জয়েন্ট হোক। আমাকে 10 সেকেন্ড টাইম দেন তো। আমি একটু আমার ল্যাপটপে দেখি কোথায় আসলো। লাইট তো এখনো আসতেছে না, দেখি কোথায় আসলো। ওগুলো তো আগে। হ্যাঁ, কথা শুনতেছেন? করবেন। কথা শুনলে একটু কমেন্ট করবেন। কথা শুনলে একটু কমেন্ট করবেন। কথা শুনলে একটু কমেন্ট করেন। এই তো, ঠিক। যদি কথা শুনেন, সবাই শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার, ওকে ফাইন। হয় সাউন্ড ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। তাহলে ক্লাস শুরু করা যায়। আচ্ছা, গত ক্লাস আমরা কোথায় রেখেছিলাম, শেষ করছিলাম? গত ক্লাস কোথায় শেষ করছিলাম একটু আমাদের বলবেন। গত ক্লাসটা কোথায় শেষ হয়েছিল একটু বলবেন, থেকে আমরা আজকে শুরু করব। শুরু করবো, একটু লিখবেন শেষ হয়েছে কোথায় আমাদের। গত লেকচার শেষ করতে পারি নাই, যেখান থেকে শেষ হবে আমরা সেখান থেকে আবার নতুন করে শুরু করব। ওকে, তার কথা বোঝা যায় না। এটা হয়তো নেটের কারণে কথা আটকে আটকে আসতেছে, নেটের কারণে। আহ, স্যার কথা ক্লিয়ার না। মানে কথা আটকে আটকে আসতেছে, হয়তো আবার ঠিক হয়ে যাবে। একটু ওয়েট করবেন। আমি যে এলাকায় আছি সেই এলাকায় আসলে নেটের অবস্থা যে খুব ভালো এমন না, নেটের অবস্থাটা খুব বেশি ভালো না। এই জন্যই ঝামেলা হচ্ছে আমাদের। সাউন্ড প্রবলেম? স্যার সাউন্ড ক্লিয়ার না। শরীফ শিক্ষা কমিশন, সাউন্ড ক্লিয়ার না, এখনো ক্লিয়ার না। এখনো আমি যা বলতেছি কি ক্লিয়ার বোঝেন না? এখনো ক্লিয়ার না? এখনো ক্লিয়ার না? স্যার, যারা বারবার বড়, ক্লিয়ার যদি না হয় একটু বলেন তো। এখনো যদি ক্লিয়ার না? ক্লিয়ার হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার হইলেই হয়। নেটে একটু প্রবলেম, যথেষ্ট মানে অনেক বড় ধরনের প্রবলেম নেটে আর কি। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হইলেই হয়। আমি আসলে ঢাকার বাইরে, তো ঢাকার বাইরে বোঝেনি তো নেটের কি দুরবস্থা। এই জন্যই বারবার ঝামেলা হচ্ছে। ঢাকা কনফিডেন্স ক্লাস থেকে যদি ক্লাস নিতাম, কনফিডেন্স অফিস থেকে, তাহলে ঝামেলা হইতো না। কনফিডেন্সের অফিস থেকে যেহেতু ক্লাস নিচ্ছি না, এই জন্য একটু ঝামেলা হচ্ছে। যাক, আমরা 1962 সাল পর্যন্ত ছিলাম, আজকে 1962-র পরে আমরা চলে যাব। 1962-র পরের, আমরা 1962 সালে শিক্ষা আন্দোলন বোধহয় সেই দিন পড়ছিলাম। এরপর আমরা 1965 সাল, এখানে আসবো আমরা। 1965 সাল, পাক ভারত দ্বিতীয় যুদ্ধ।
পাক ভারত দ্বিতীয় যুদ্ধ। কেন পাক ভারতটা ইম্পর্টেন্ট? পাক ভারত দ্বিতীয় যুদ্ধ, খেয়াল করবেন এই পাক ভারত দ্বিতীয় যুদ্ধ হচ্ছে কত সাল? 1965 সাল। 1965 সালের 6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর, আরে একটা বাংলায় লিখতেছি একটা ইংরেজিতে লিখতেছি, খারাপ দেখা যায়। 6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর এই যুদ্ধটা হবে। 6 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর এই যুদ্ধটা হবে, 17 দিনের যুদ্ধ। তো আপনার এই যুদ্ধকালীন সময়ে আপনার পাকিস্তান তার পশ্চিম অঞ্চলের মানে পশ্চিম পাকিস্তানের সীমানাকে সুরক্ষিত করতে গিয়ে আমাদের এই পূর্ব পাকিস্তান, এই পূর্ব অঞ্চলের সীমানাকে অরক্ষিত করে ফেলে। অর্থাৎ আমাদের এই দেশ থেকে সামরিক বাহিনী, এরপরে সীমান্ত রক্ষী বাহিনী, আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সামরিক বাহিনী, পাকিস্তান রাইফেলস, ইপিআর আর কি, ইস্ট পাকিস্তান রাইফেলস, এগুলাকে টান দেয় পশ্চিম পাকিস্তানে, আমাদের দেশ থেকে নিয়ে চলে যায় পশ্চিম পাকিস্তানে। কেন? সে পশ্চিম পাকিস্তানে তার সীমানাকে কি করবে? সুরক্ষিত করবে। খেয়াল করবেন, তার মানে পশ্চিম পাকিস্তানের সীমানা এখন সুরক্ষিত। পশ্চিম পাকিস্তানের, কারণ আমাদের দেশের সেনাবাহিনী এবং সীমান্ত রক্ষী বাহিনী তারা অধিকাংশ এখন কোথায়? পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তান সুরক্ষিত থাকলেও আমাদের এই পূর্ব পাকিস্তান কিন্তু কি অরক্ষিত হয়ে পড়লো। এর অর্থ আমরা বুঝতে পারলাম এটা নেটওয়ার্কের জন্য। এর অর্থ আমরা বুঝতে পারলাম কি? এর অর্থ আমরা বুঝতে পারলাম যে পশ্চিম পাকিস্তান যখন বড় ধরনের বা পাকিস্তান যখন বড় ধরনের কোনো ঝামেলায় পড়বে, তখন সেই পাকিস্তান আমাদের নিরাপত্তা বা আমাদের পূর্ব অংশের নিরাপত্তার কথা চিন্তা করে না। এটা আমরা প্রমাণটা পেয়ে গেলাম পাক ভারত যুদ্ধে, যে ক্রাইসিস মোমেন্টে পাকিস্তান তার পশ্চিম অঞ্চলের কথা ভাবে। সে পশ্চিম অঞ্চল সুরক্ষিত করতে গিয়ে সে পূর্ব অঞ্চলকে প্রয়োজনে কি করে? অরক্ষিত করে রাখতে পারে। তো সুতরাং আমাদের পাকিস্তানকে মোটামুটি চেনা হয়ে গেছে। এরই পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনার 6 দফা দাবি প্রণয়ন করবে। 6 দফা দাবি। তাহলে দেখেন 6 দফা দাবির প্রেক্ষাপট কিন্তু অনেকটাই ছিল কোনটা? 1965 সালের পাক ভারত যুদ্ধে, যে যুদ্ধকালীন সময় পশ্চিম পাকিস্তান তার সীমানাকে সুরক্ষিত করার জন্য আমাদের পূর্ব পাকিস্তানের সীমানাকে কি করে রেখে গেছে? অরক্ষিত করে রেখে গেছে। অরক্ষিত করে রেখে গেছে। ওকে, যাই হোক, বঙ্গবন্ধু এবার 6 দফার দাবি প্রণয়ন করবে। তার আগে আরেকটা কথা বলে নেই, এই পাক ভারত দ্বিতীয় যুদ্ধটা, এটা যুদ্ধবিরতি হয় একটা চুক্তির মাধ্যমে। যে চুক্তিকে বলা হয় তাশখন্দ চুক্তি। যে চুক্তিকে কি বলা হয়? তাশখন্দ চুক্তি। রাখো ভাইয়া, তাশখন্দ চুক্তি বলা হয়। ল্যাপটপটা কি এই দিক দেওয়ার কোনো ব্যবস্থা আছে ভাইয়া? ল্যাপটপটা এই জায়গায় দেওয়া যাবে? টুল টুল আছে বড়? হ্যাঁ, এগুলাতে যদি তুমি দাও সামনে হইলে ভালো হইতো। দেখো তো একটা কোনো টুলের ব্যবস্থা করতে পারো কিনা। হ্যাঁ, খেয়াল কি বললাম, যে পাক ভারত দ্বিতীয় যুদ্ধটা কিন্তু সমাপ্তি ঘটে বা যুদ্ধবিরতি হয় তাশখন্দ চুক্তির মাধ্যমে, যেটা স্বাক্ষরিত হয় 1966 সালে 10 জানুয়ারি। 1966 সালের 10 জানুয়ারি, 1966 সালে, শুধু জেনে রাখেন। হ্যাঁ, 1966 সালে, সামনে দিয়েই রাখতে পারো, সমস্যা হবে না। 1966 সালে এখানে রাখতে হবে যে ভাইয়া, সম্ভব না?
আচ্ছা, ঠিক আছে, থাকুক ওখানেই থাকুক, ওটা পরে আমি দেখবো না একটু। মাঝে মাঝে একটু ওই ঈদে কমেন্ট দেখতে গেলে আমাকে একটু সামনে যাইতে হবে, অন্যভাবে নেবেন না, কারণ এই জায়গায় ল্যাপটপ রাখার ব্যবস্থা নাই। তো যাই হোক, এই পাক ভারত দ্বিতীয় যুদ্ধটার বিরতি হয় বা যুদ্ধটার সমাপ্তি হয় এই তাশখন্দ চুক্তির মাধ্যমে। চুক্তিটা স্বাক্ষরিত হয় কবে? 1966 সালে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। তাশখন্দ হচ্ছে আহ বর্তমান উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ, তাই না? এই তাশখন্দ কিন্তু এক সময় সোভিয়েত ইউনিয়নের অধীনে ছিল, মনে রাখবেন। সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় তাশখন্দ চুক্তি হয় ভারত এবং পাকিস্তানের মধ্যে, যে চুক্তির মাধ্যমে পাক ভারত দ্বিতীয় যুদ্ধটা সমাপ্তি হয়। এই চুক্তির এক পক্ষে বা পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করে আইয়ুব খান এবং ভারতের পক্ষে স্বাক্ষর করেন লাল বাহাদুর শাস্ত্রী। পাকিস্তানের কি, সরি, ভারতের কি প্রধানমন্ত্রী। আমি আবারও বলছি, পাক ভারত দ্বিতীয় যুদ্ধ সমাপ্তি বা যুদ্ধবিরতি হয় 1966 সালে তাশখন্দ চুক্তির মাধ্যমে। যে তাশখন্দ হচ্ছে উজবেকিস্তানের অবস্থিত, আর সেই উজবেকিস্তানটা তৎকালীন সময়ে 1966 সালে কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, সেটা ছিল সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত একটা অঞ্চল। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় 1966 সালে তাশখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়, যে চুক্তির মাধ্যমে পাক ভারত দ্বিতীয় যুদ্ধের সমাপ্তি বা যে দ্বিতীয় যুদ্ধ, পাক ভারত দ্বিতীয় যুদ্ধ বিরতি হয়। চুক্তিতে এক পক্ষে স্বাক্ষর করে পাকিস্তান, পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করে আইয়ুব খান এবং অন্য পক্ষে ভারত, ভারতের পক্ষে স্বাক্ষর করে লাল বাহাদুর শাস্ত্রী। তো যাই হোক, সেই 1965 সালের পাক ভারত দ্বিতীয় যুদ্ধের প্রেক্ষাপটেই বঙ্গবন্ধু রচনা করবে 6 দফা দাবি। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন যে আপনারা বুঝছেন, একটু কমেন্ট করবেন যে একটু বুঝছেন। আজ লেকচার কত চলছে? লেকচার চলতেছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা আমরা পড়াচ্ছি। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, প্লিজ একটু কমেন্ট করবেন। যদি বুঝে থাকেন কমেন্ট করবেন, বুঝে থাকলে কমেন্ট করবেন, বুঝে থাকলে কমেন্ট করবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা 6 দফা দাবি নিয়ে কথা বলবো। তাহলে 6 দফার প্রেক্ষাপটটা কি ছিল? 6 দফার প্রেক্ষাপটটা ছিল পাক ভারত দ্বিতীয় যুদ্ধ, এটাই মূলত 6 দফার প্রেক্ষাপট ছিল। আমরা এখন 6 দফা নিয়ে কথা বলবো। 6 দফা, 6 পয়েন্ট, তাই না? 6 পয়েন্ট বা 6 দফা। আমি কিন্তু ইংরেজিতে পড়াচ্ছি না, বাংলায় পড়াচ্ছি। যাই হোক, 6 দফা। এই 6 দফা, এই 6 দফা, 6টা দফা আমরা শিখবো। এখন শিরোনাম শিখবো আর রিটেনের সময় বিস্তারিত শিখবো। এখন শুধু শিরোনাম শিখবো। তো 6 দফা পরে বলতেছি 6টা দফা কি, আপাতত শুনে রাখেন। এই 6 দফা, এটাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালি জাতির মুক্তির সনদ কাকে বলা হয়? 6 দফাকে বলা হয়। বঙ্গবন্ধুর সেই 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। এবং 6 দফা একটা পুস্তিকা আকারে, বই আকারে বের হয়। 6টা দফা নিয়ে একটা বই আকারে বের হয়। সেই বইটাকে বা 6 দফা সম্বলিত সেই পুস্তিকাকে বলা হয় আমাদের বাঁচার দাবি 6 দফা। আমাদের বাঁচার দাবি 6 দফা, এটা ছিল সেই বইয়ের নাম। মানে বঙ্গবন্ধুর 6 দফা কি নামে বই আকারে বের হয়? আমাদের বাঁচার দাবি 6 দফা। এটা পুস্তিকা, ওকে, এটা বের হয়, এটা মনে রাখবেন। 6 দফা সম্বলিত বই বা ছোট পুস্তিকার নাম ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা। এই 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ম্যাগনা কার্টা, এটা আমরা জানি, ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। মনে রাখবেন, এটা ব্রিটেনের সম্পাদিত একটা চুক্তি। এই ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 1215 সালে ব্রিটেনের রানীমেড দ্বীপে। 1215 সালে তৎকালীন সময়ে
ব্রিটেনের রাজা ছিল রাজা জন, এবং জনগণের প্রতিনিধিদেরকে বলা হয়েছে ব্যারেল। সেই রাজা জন এবং জনগণের প্রতিনিধি ব্যারেলের মধ্যে রাজার ক্ষমতাকে হ্রাস করার জন্য, জনগণের অধিকারকে সুরক্ষিত করার জন্য ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় ব্রিটেনে। আমরা জানি যে এক সময় ব্রিটেনের সংবিধানে বা ব্রিটেনের দ্য কিং ক্যান ডু নো রং, রাজা কোনো করতে পারে না। এর অর্থ হচ্ছে রাজা যাই করবে তাই, অত্যাচার করলেও ঠিক, সেবা করলেও ঠিক। তো যখন হবে আপনি কোনো ভুল করতে পারেন না, তার মানে বোঝা যাচ্ছে তাই রাইট। সুতরাং আপনি এক্সট্রিম লেভেলের প্রয়োগ করবেন, এক্সট্রিম লেভেলের ক্ষমতা আপনার হাতে থাকবে। আর জিনিস মনে রাখবেন, স্রষ্টা ছাড়া অন্য হাতে এক্সট্রিম ক্ষমতা থাকাটা খারাপ। কারণ মানুষ তার সর্বোচ্চ প্রয়োগটা করে নির্যাতনের। মানুষের কাছে ক্ষমতা আছে, এটা মানুষকে কিভাবে বোঝানোর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে নির্যাতন। অর্থাৎ তাদের ক্ষমতাগুলো মানুষকে দেখায় কার মাধ্যমে? মাধ্যমে। তাহলে সেই সময় ব্রিটেনের দ্য কিং ক্যান ডু নো রং, রাজা কোনো ভুল করতে পারে না। তো যাই হোক, রাজা কোনো ভুল করতে পারে না, তার মানে রাজা এক্সট্রিম পাওয়ার এক্সারসাইজ করতে পারে। আর যার হাতে এক্সট্রিম পাওয়ার থাকবে, সেই এক্সট্রিম পাওয়ারকে সে শো করার জন্য কি করবে? অত্যাচার করবে, এটাই স্বাভাবিক। তো সেই রাজার পাওয়ারকে ছোট করার জন্য, রাজার ক্ষমতা সীমিত করার জন্য, জনগণের অধিকারকে এস্টাবলিশড করার জন্য 1215 সালে ব্রিটেনের রানীমেড দ্বীপে ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয়। যে ম্যাগনা কার্টার মাধ্যমে ব্রিটেনের সাধারণ মানুষের কি হয়? মুক্তি আসে। সাধারণ মানুষ রাজার অত্যাচার বা প্রশাসনিক ভাব থেকে তারা কি হয়? মুক্তি পেয়ে গেল। সে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হবে আমাদের এই 6 দফাকে। ওকে, এবং মনে রাখবেন এই 6 দফা প্রথমে কোথায় এটা উপস্থাপন করা হয়? 6 দফাটা প্রথমে উপস্থাপন করা হয় পাকিস্তানের লাহোরে। পাকিস্তানের লাহোরে তখন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ছিল আইয়ুব খান। তো আইয়ুব খানের বিরুদ্ধে বা আইয়ুব সরকারের বিরুদ্ধে পাকিস্তানে 1966 সালে 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে কি হবে? ফেব্রুয়ারি মানেটা কি আজকেও ভুল? 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে পাকিস্তানের লাহোরে আইয়ুব সরকারের বিরুদ্ধে আইয়ুব সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো একটা সম্মেলন করে। সেই সম্মেলনে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে প্রথম কি করবে? 6 দফা উল্লেখ করবে। তাহলে 6 দফা প্রথম উত্থাপিত হয় কবে? 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে। হবে কোথায়? পাকিস্তানের লাহোরে। পাকিস্তানের লাহোরে প্রথম এটা কি হবে? উত্থাপিত হবে। এরপর এই 6 দফা আনুষ্ঠানিকভাবে 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 উত্থাপিত হবে 23 মার্চ 1966 বিরোধী দলীয় সাংবাদিকদের সম্মেলনে বঙ্গবন্ধু 6 দফাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। এবং মনে রাখবেন, 6 দফাকে যারা সমর্থন করবে তাদেরকে আইয়ুব সরকার পাকিস্তানের শত্রু বলেও কি বলে? অভিহিত করে। তো যাই হোক, তবে 6 দফা দিবসটা হচ্ছে 7 জুন। 6 দফা দিবসটা কবে? 7 জুন 6 দফা দিবস। 6 দফা দিবস খেয়াল করেন, কেন 7 জুন 6 দফা দিবস? কারণ 6 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে 7 জুন সারা দেশে হরতাল পালিত হয়। সে হরতালে বঙ্গবন্ধুর ডাকে অনেকেই অংশগ্রহণ করে এবং মূলত 6 দফা বাস্তবায়নের লক্ষ্যে হরতাল পালিত হবে। সে হরতালে অনেক মানুষ কি করবে? অংশগ্রহণ করবে, যেখানে পুলিশ গুলি চালাবে। যে গুলিতে 11 জন মানুষ নিহত হবে। কতজন মানুষ নিহত হবে? 11 জন মানুষ নিহত হয়। এই জন্যই
এই মানুষগুলোর স্মরণে বা এই তাদের আত্মত্যাগের কারণে এই 6 দফা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত তারিখকে? 7 জুনকে 6 দফা দিবস হিসেবে ঘোষণা করা হয়। যদি এতটুকু বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। ফেব্রুয়ারি কি? 13 ফেব্রুয়ারি কি? এটা আওয়ামী লীগের। হ্যাঁ, জি। আমার কথা শুনতে পারেন না? কথা ক্লিয়ার না, আটকে যাচ্ছে স্যার। কি আর করবো বলেন, আটকে গেলে তো হবে না। আটকে যাচ্ছে বারবার, আটকে যাচ্ছে বারবার। কি করতে পারি? নেটের প্রবলেম, বারবার আটকে যাচ্ছে। বারবার আটকে যাচ্ছে। এখন ক্লিয়ার? এখন ক্লিয়ার? মাঝে মাঝে আটকে, মাঝে মাঝে আটকে। আর একটু সামারি করলে ভালো হয়, আর একটু সামারি করব। হ্যাঁ, বুঝছেন, খুবই ভালো। আর একটু সামারি করে দিচ্ছি। ভাই, মাঝে মাঝে একটু আটকিবে। ঢাকার বাইরে নেটের অবস্থা কি সেটা আমরা সবাই কম বেশি জানি। তো একটু কষ্ট তো করতেই হবে, একটু কষ্ট করতে হবে, চিন্তা করতে হবে না। এই ক্লাসগুলো আপনারা আরো অনেকবার পাবেন, কোনো চিন্তা করবেন না। অফলাইনে পাবেন, অনলাইনে পাবেন, সব জায়গায় পাবেন। তবে তারপরেও একটা ক্লাস একাধিকবার করার অবশ্যই বেনিফিট আছে। আজকে একটু কষ্ট করে বোঝেন, ইনশাল্লাহ আপনি হতাশ হবেন না, ভবিষ্যতে আপনি হতাশ হবেন না। নেট প্রবলেম, এতে আপনারও হাত নাই, আমারও হাত নাই। এটা কারোই আমাদের কি নাই, এখানে আমাদের কারোই হাত নাই। বাংলাদেশের চেয়ে অনুন্নত দেশ, সেই দেশগুলোতে নেটের স্পিড ভালো। বাংলাদেশ অনেক উন্নত একটা রাষ্ট্র, কিছুদিনের ভিতরে আমরা হয়তোবা টপ 10-এ চলে যাব, টপ 5-এও যাইতে পারি, যেভাবে আমরা উন্নতি করতেছি। খুব দ্রুত আমরা আমেরিকা চায়নাকে টিক্কা দিয়ে 1 নম্বরে চলে যাব, এটা আমরা বুঝতেছি বিভিন্ন রিপোর্টের দিক দিয়ে। তো যাই হোক, নেটের অবস্থা কোনোদিন ভালো হবে না, অন্যভাবে নেবেন না। আমরা খুব দ্রুত ওয়ার্ল্ডে জায়গা করে নেব ইনশাল্লাহ। এটাকে মক করতেছি না, এটা ঘটনা সত্য। আজকে না হয় কাল, না হয় 50, না হয় 100, হয়তো 200, 500, 1000 বছর পরে এক সময় আমরা বিট করবোই। কবে করবো সেটা বড় কথা না, তবে করবো একদিন। তো নেটের অবস্থা খুবই খারাপ। যাই হোক, এখন এটাতে আমাদের কারোই কিছু করার নেই, মেনে নিতে হবে। তো যেটা বলতেছিলাম, 6 দফাকে বলা হচ্ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। এই 6 দফা নিয়ে যে বইটা বা পুস্তিকাটা বের করা হয়, সেই পুস্তিকার নাম ছিল আমাদের বাঁচার দাবি 6 দফা। এই 6 দফাকে ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। যে ম্যাগনা কার্টা ব্রিটেনের একটা চুক্তি, এই চুক্তির মাধ্যমে রাজার ক্ষমতাকে হ্রাস করা হয় এবং জনগণের অধিকার এস্টাবলিশড হয়। যে চুক্তিটা স্বাক্ষরিত হয় 1215 সালে। আমাদের 6 দফাকে এই ম্যাগনা কার্টার সাথে কি করা হয়? তুলনা করা হয়। 6 দফা উত্থাপন করা হয় লাহোরে 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে। প্রথম এটা উত্থাপিত হয়, কারণ 5 এবং 6 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে আইয়ুব সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো একটা সম্মেলন করে। সেই সম্মেলনে বঙ্গবন্ধু কি করবে? 6 দফা উল্লেখ করবে। তবে 6 দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় 23 মার্চ 1966 সালে। এই 6 দফাকে বাস্তবায়নের জন্য, 6 দফা যাতে পাকিস্তান সরকার মেনে নেয়, এই জন্য জনগণ আন্দোলন করে 7 জুন 1966 সালে। সেই 7 জুন 1966 সালে জনগণের এই 6 দফাকে বাস্তবায়নের লক্ষ্যে যে আন্দোলনটা হয়, সে আন্দোলনে পুলিশ গুলি চালায়, যে গুলিতে 11 জন নিহত হয়। এই 11 জন ব্যক্তির স্মরণে বা তাদের আত্মত্যাগের কে সম্মান জানিয়ে পরবর্তীতে 7 জুনকে ঘোষণা করা হয় 6 দফা দিবস। ওকে, এখন আমরা 6 দফা দিবস সম্পর্কে, 6 দফা, 6টা দফা আমরা সংক্ষেপে পড়ব। 6টা দফা আমরা সংক্ষেপে পড়ব। কি 6টা দফা? আপনার খুব সহজেই মনে থাকবে, আপনার খুব সহজেই মনে থাকবে। আমি ছোট্ট একটা ট্রিক্স দেখায় দিই, যেটাতে খুব সহজে আপনার মনে থাকবে 6 দফা। লিখবেন পাপ মুক্ত
বাসা, এটা দিয়ে মনে রাখবেন 6টা দফা। এক পথে হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, জাস্ট এতটুকু, প্রাদেশিক স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন বানান ভুল হলেও কিছু করার নাই, প্রাদেশিক স্বায়ত্তশাসন। 6 দফার প্রথম দফা কি? প্রাদেশিক স্বায়ত্তশাসন। এরপরে হচ্ছে আরেকটা পাপ, পাপতে পাতে প্রাদেশিক স্বায়ত্তশাসন, আরেকটা পথে হচ্ছে মনে রাখবেন 6 দফার দ্বিতীয় দফায় বলা হয় পররাষ্ট্র ও প্রতিরক্ষা বাদ দিয়ে, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বাদ দিয়ে সকল ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। মনে রাখবেন, আমরা যখন পাকিস্তান অধীনে ছিলাম তখন কিন্তু পাকিস্তানটা প্রদেশ ভিত্তিক দেশ ছিল। এখনো পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান নামে যে রাষ্ট্র, এখনো সেটা প্রদেশ ভিত্তিক, বাট আমরা প্রদেশ ভিত্তিক না। তো আপনার ওই বঙ্গবন্ধুর দ্বিতীয় দফাতে উল্লেখ করা ছিল, দ্বিতীয় দফাতে, যে প্রাদেশিক এবং প্রতিরক্ষা বিষয়ের ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে, আর বাদ বাকি সকল ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। দ্বিতীয় দফাটাকে জানবেন এইভাবে: প্রাদেশিক ও পররাষ্ট্র ও প্রতিরক্ষা, পররাষ্ট্র ও প্রতিরক্ষা, প্রাদেশিক তো এটাই, পররাষ্ট্র ও প্রতিরক্ষা বাদ দিয়ে সকল ক্ষমতা প্রদেশের হাতে, প্রদেশের হাতে থাকবে। এটা ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় দফা। আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর দ্বিতীয় দফা, বঙ্গবন্ধুর দ্বিতীয় দফাতে বলা ছিল প্রাদেশিক ও প্রতিরক্ষা, এই দুইটা বিষয়ের ক্ষমতা থাকবে, দুইটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার হাতে? এই দুইটা বিষয়ের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে, আর বাকি সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে প্রদেশ। এই জন্য বলা হচ্ছে বঙ্গবন্ধুর দ্বিতীয় দফায় পররাষ্ট্র ও প্রতিরক্ষা বাদ দিয়ে সকল ক্ষমতা প্রদেশের হাতে থাকবে। পরীক্ষায় আসে 6 দফার প্রথম দফা কি ছিল? 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রটা হবে যুক্তরাজ্যীয়, যেখানে একাধিক প্রদেশ থাকবে, সেই প্রদেশের স্বায়ত্তশাসন, প্রদেশগুলো স্বায়ত্তশাসন ভোগ করবে। এটাই প্রিলিতে আসে। 6 দফার প্রথম দফা কি ছিল? প্রাদেশিক স্বায়ত্তশাসন। আর দ্বিতীয় দফা কি ছিল? পররাষ্ট্র ও প্রতিরক্ষা বাদ দিয়ে সকল ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। এরপরে এটাতে বলা হয় প্রদেশগুলোর জন্য আলাদা মুদ্রা ব্যবস্থা চালু থাকবে। আলাদা মুদ্রা ব্যবস্থা প্রদেশগুলোর জন্য বা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য আলাদা মুদ্রা ব্যবস্থা চালু থাকবে। এটা আলাদা মুদ্রা ব্যবস্থা, এটা হচ্ছে বঙ্গবন্ধুর তৃতীয় দফা। 6 দফার তৃতীয় দফাটা কি ছিল? আলাদা কি থাকবে? মুদ্রা ব্যবস্থা চালু থাকবে। এটা শুল্ক, শুল্ক ও রাজস্ব নির্ধারণ, শুল্ক ও রাজস্ব নির্ধারণ প্রদেশের হাতে থাকবে, প্রদেশের হাতে। খেয়াল করবেন, প্রদেশের হাতে থাকবে, খেয়াল করবেন। লেখা আমার খুব ভালো না, নিজেরা কথা বলবেন না। আচ্ছা, শাসন বানান ভুল হয়েছে, এটা নিয়ে আমার বানান প্রচুর ভুল হবে, এটা নিয়ে কোনো ই করার দরকার নেই, কথা বলার দরকার নেই। আপনাদের তো বানান ভুল না হইলেই চলে, আমার বানান ভুল হোক, আমার বানান ভুল হোক, সমস্যা নেই। আপনাদের বানান যাতে না ভুল হয়, আমি তো আর কোনো পরীক্ষা টরীক্ষা দেবো না যে আমার বানান ভুল হলে সমস্যা, আপনাদের বানান ভুল না হয়ে হয়। বঙ্গবন্ধুর চতুর্থ দফাটা কি ছিল? বঙ্গবন্ধুর চতুর্থ দফা ছিল যে প্রদেশগুলোর হাতে তাদের নিজস্ব শুল্ক নির্ধারণের ক্ষমতা থাকবে এবং রাজস্ব আদায়ের ক্ষমতা থাকবে। অর্থাৎ
আমরা আমাদের মতো করে আমাদের দেশে শুল্ক নির্ধারণ করব এবং রাজস্ব আদায় করব। এটা ছিল বঙ্গবন্ধুর চতুর্থ দফা। পঞ্চম, এটা ছিল ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, অর্থাৎ দেশগুলোর জন্য আমদানি ও রফতানির হিসাব আলাদা থাকবে। খেয়াল করবেন কেন, দেখেন পশ্চিম পাকিস্তান কি করত, আমাদের এই অঞ্চলের জমি যেহেতু প্রচুর উর্বর, এই অঞ্চলে প্রচুর পরিমাণে হতো। এই অঞ্চলে উৎপাদন অনেক ভালো ছিল। তো কি করত, এই অঞ্চলের দ্রব্যগুলো এগুলোকে আমদানি রপ্তানি করতাম, রপ্তানি করা হতো, দেশে বিক্রি করা হতো। দেশে বিক্রি অর্থটা পাবে, সে অর্থটা আমাদের এই অঞ্চলে ব্যয় করা হতো না, সে অর্থটা ব্যয় করা হতো পশ্চিম উন্নয়নের জন্য। এই জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করলো যে না, এভাবে হবে না, প্রদেশগুলো আলাদা ব্যবসা বাণিজ্য অর্থাৎ আমদানি এবং রপ্তানির বিষয়, যে প্রদেশ যে পরিমাণ আমদানি করবে তার জন্য ততটুকু কি করা উচিত, করা উচিত। আমার টাকা দিয়ে আপনি কেন কি করবেন, উন্নয়ন করবেন, অথচ আমার এদিকে উন্নয়ন হবে হবে না, তা হবে না। আমার টাকা দিয়ে আমার অঞ্চলে কি করতে হবে, উন্নয়ন করতে হবে। এই জন্যই বলা ছিল প্রদেশগুলোর জন্য, প্রদেশগুলোতে আলাদা আলাদা আমদানি এবং রপ্তানির ব্যবস্থা থাকবে। ওকে, সব রপ্তানি এবং আমদানিকে এককভাবে করা যাবে না। এককভাবে করে মানে সব জিনিস আমদানি যেগুলো বিদেশে করা হচ্ছে সব প্রদেশের সেগুলোর কোনো আলাদা হিসাব নাই, সব একসাথে হিসাব করে, হিসাব করে সেই যে টাকা পায় সেটা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে ব্যয় করে, তা হবে না। আলাদা আলাদা করে হিসাব রাখতে হবে, কোন প্রদেশ কি পরিমাণ রফতানির মাধ্যমে ইনকাম করলো, অর্থ উপার্জন করলো, সেটা তার এলাকা উন্নয়নের জন্য ব্যয় করতে হবে। এই জন্যই বলা হচ্ছিল আমদানি ও রফতানির হিসাব আলাদা থাকবে। এরপরে ষষ্ঠ দফা, দেখেন খেয়াল করেন, আমি বলছিলাম 6 দফার প্রেক্ষাপটটা কি ছিল। পাক ভারত যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তান তার নিজস্ব সীমানা সুরক্ষিত করার জন্য আমাদের এই অঞ্চলকে অরক্ষিত করে রেখে যায়। আমাদের এই অঞ্চল থেকে সেনাবাহিনী, ইপিআর সবাইকে নিয়ে চলে যায়, অধিকাংশকে নিয়ে চলে যায়, আমাদের এই অঞ্চলটা কি হয়, অরক্ষিত হয়। এই জন্য বঙ্গবন্ধু তার ষষ্ঠ দফায় বলল যে প্রদেশগুলোর জন্য আলাদা আলাদা আঞ্চলিক আধা সামরিক বাহিনী থাকবে। আঞ্চলিক আধা সামরিক বাহিনী থাকবে, এরা কখনোই এই প্রদেশ থেকে নড়বে না, সবসময় এরা প্রদেশে থাকবে, এদের প্রদেশে সবসময় নিযুক্ত থাকবে। যে পশ্চিম পাকিস্তান আবার ক্রাইসিসে পড়লে পশ্চিম পাকিস্তান যে এই অঞ্চলের সবাইকে টান দিয়ে নিয়ে যাবে, সমস্ত সামরিক আধা সামরিক বাহিনীকে, তা হবে না। আপনি সামরিক বাহিনীকে নিয়ে যান, তবে একটা আধা সামরিক আঞ্চলিক বাহিনী থাকবে যারা সব সময় এই অঞ্চলে অবস্থান করবে, ফলে এই অঞ্চল কি হবে, সুরক্ষিত থাকবে। এই জন্য বঙ্গবন্ধুর শেষ দফায় ছিল আঞ্চলিক আধা সামরিক বাহিনী গঠন, আধা সামরিক বাহিনী গঠন, দন্তের স দিয়ে মূলত সামরিক বোঝানো হয়েছে, আঞ্চলিক আধা সামরিক বাহিনী গঠন। আমি আবারও বলছি, বঙ্গবন্ধুর প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন, দ্বিতীয় দফা ছিল পররাষ্ট্র ও প্রতিরক্ষা ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে, আর বাদ বাকি সকল ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। তৃতীয় দাবি ছিল প্রদেশগুলোর জন্য আলাদা মুদ্রা ব্যবস্থা চালু হবে। চতুর্থ দাবি ছিল প্রদেশগুলোর নিজস্ব এলাকায় বা নিজস্ব প্রদেশে শুল্ক নির্ধারণের ক্ষমতা থাকবে এবং রাজস্ব আদায়ের ক্ষমতা থাকবে। এটা ছিল চতুর্থ দাবি। পঞ্চম দাবি ছিল প্রদেশগুলো আলাদা আলাদা আমদানি এবং রপ্তানির হিসাব রাখতে হবে। এটা ছিল বঙ্গবন্ধুর পঞ্চম দফা। আর ষষ্ঠ দফা কি ছিল, একটা আঞ্চলিক বাহিনী গঠন করতে হবে যারা সব সময় প্রদেশে অবস্থান করবে। কোনো ক্রাইসিস, যত বড় ক্রাইসিস মোমেন্টে সৃষ্টি হোক না কেন, তারা কখনো সুইচ করবে না, সব সময় নিজস্ব প্রদেশেই থাকবে। এই ছিল বঙ্গবন্ধুর 6টা দফা। যদি বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্ট করবেন, হ্যাঁ একটু কমেন্ট করবেন।
একটু কমেন্ট করবেন। 6 দফা শুনে নেন। প্রদেশ, পূর্ব পাকিস্তান একটা প্রদেশ, এরকম 5টা প্রদেশ সম্ভবত ছিল, হ্যাঁ 5টা প্রদেশ ছিল। তো সকল প্রদেশের জন্যই, আপনি আমাদের এই অঞ্চলের জন্য হবে, অন্য অঞ্চলের জন্য হবে না তা তো না। আচ্ছা, বাকি আমাদের এই অঞ্চলে হওয়া মানে বাকি 4টা অঞ্চলেই তো হওয়া। প্রদেশ, এক প্রদেশ যে ফ্যাসিলিটিস পাবে অন্য প্রদেশ কি সে ফ্যাসিলিটিস পাবে না? অবশ্যই পাবে। আর অন্য প্রদেশ যদি ফ্যাসিলিটি পায় তাতে তো আমাদের কোনো লস নাই। কিন্তু কেউ অটোক্রেট না হোক, কেউ এককভাবে না খাক, সবাই সমভাবেই খাই, সবাই সমভাবে সব জায়গায় কি হোক, উন্নয়ন হোক। সুতরাং এই 6 দফা শুধু যে পূর্ব পাকিস্তান এমন না, এটা সকল প্রদেশের জন্যই ছিল। প্রাদেশিক স্বায়ত্তশাসন সব জায়গায় থাকবে। তবে হ্যাঁ, বাকি 4টা প্রদেশ যেহেতু ওই পাশে একসাথে ছিল, সুতরাং আমাদের এই অঞ্চলটা যেহেতু একদম আলাদা ছিল, ডিটাচড ছিল, সুতরাং 6 দফা যদি আপনি মেইনলি বলেন তাহলে এটা আমাদের জন্যই বোঝায়, আমাদের জন্যই বোঝায়। ওকে, আচ্ছা, ক্লিয়ার হইলে খুবই ভালো। আজকে আমরা 6 দফা নিয়ে আর কথা বলবো না। এবার আপনার প্রিলিতে এতটুক জানলেই হবে, রিটেনে তো বিস্তারিত আরো আছে, আরো রিটেনে বিস্তারিত আমরা পড়বো। জাস্ট প্রিলিতে এতটুকুই জানি আমরা, এতটুকুই হয়। প্রিলিতে মূলত 6 দফা সম্পর্কে যেটা আসে সেটা হচ্ছে 6 দফার প্রথম দফা কি, এরপরে 6 দফা কবে উত্থাপন হয়, আনুষ্ঠানিকভাবে কবে উত্থাপন হয়, 6 দফা দিবস কবে, এই জিনিসগুলো আসে। এবার খেয়াল করবেন, একটা তারিখ বলছিলাম 7 জুন। এই 7 জুন কি হয়? 6 দফাকে বাস্তবায়নের জন্য বাংলাদেশে হরতাল হচ্ছে, বিরোধ হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, যেখানে পুলিশ গুলি চালাচ্ছে এবং যেখানে কতজন মানুষও মারা গেল, 11 জন মানুষ মারা যায়। যদিও এই সংখ্যাটা নিয়ে কি আছে, এই সংখ্যাগুলো 11 জন, কোথাও 7 জন, কোথাও 13 জন, কোথাও 10 জন বলা, যাই হোক কতজন মারা যায় তখন, সত্যি কথা বলতে কোনো আন্দোলনে কতজন মানুষ মারা যাবে এটা কখনোই আইডেন্টিফাই করা সম্ভব না। একটা তারপরেও নর্মালি যে হিসাব, সেখানে দেখা যাচ্ছে 11 জন, তো 11 জন নিহত হয়। একটা জিনিস খেয়াল করবেন, যে আন্দোলনে 11 জন মানুষ নিহত হয়, 11 জন মানুষ যে আন্দোলনে নিহত হয়, তার মানে বোঝা যাচ্ছে আন্দোলনটা ছোট ছিল না, আন্দোলনটা যথেষ্ট বড় ছিল। তাছাড়া তো আর 11 জন মরার কথা না। তাহলে এই 11 জন মৃত্যুবরণ করা এই আন্দোলনটা যথেষ্ট বড় আন্দোলন। পাকিস্তান সরকার, আইয়ুব সরকার বুঝতে পারলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে গেছে, যে যার কারণে মানুষ আন্দোলন করে, যার 6 দফাকে বাস্তবায়নের জন্য মানুষ আন্দোলন করে এবং নির্দ্বিধায় 11 জন মানুষ মারা যায়। স্বাভাবিকভাবেই এই যে এতগুলো মানুষের আত্মত্যাগ, এটা একটা জিনিসকে স্পষ্টভাবে পশ্চিম পাকিস্তানিদের সামনে তুলে ধরে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর উত্থান। পাকিস্তানি শাসক গোষ্ঠী বুঝতে পারলো যে বঙ্গবন্ধুর ডাকে বা বঙ্গবন্ধুর 6 দফাকে বাস্তবায়নের জন্য 11 জন মানুষ মারা গেছে। সময়টা কিন্তু এখন না, এখন অনেক মানুষ মারা যায়। এই সময়টা পাকিস্তান আমলে এতজন মানুষ মারাটা এত ইজি জিনিস ছিল না। যেখানে 1-2 জন মানুষ মারা গেলে গণ অভ্যুত্থান হইতো, 4-5 জনের মৃত্যুর কারণে গণ অভ্যুত্থান হইতে। এখন মানুষের জীবন সস্তা, তখন তো এত সস্তা ছিল না। তো যাই হোক, তো 11 জন সেই প্রেক্ষাপটে অনেক। এর আগে আইয়ুব সরকারের আমলে এতজন মানুষ মারা যায় নাই। ভাষা আন্দোলনের সময় মানুষ মারা গেছে, ভাষা আন্দোলনের পরে সবচেয়ে বেশি মানুষ মারা গেল 6 দফায়। সুতরাং এতে পাকিস্তান সরকার বুঝে যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য এতজন মানুষ যেহেতু মারা যাইতে পারে, সুতরাং তার উত্থান সুনিশ্চিত। বঙ্গবন্ধু কি হয়ে যাচ্ছে? জাতীয় নেতা হয়ে যাচ্ছে। সুতরাং বঙ্গবন্ধুকে ঠেকাইতে হবে। বঙ্গবন্ধুকে কিভাবে ঠেকাবো? বঙ্গবন্ধুকে কি সরাসরি গুলি করবে? কখনোই না। বড় বড় রাজনীতিবিদদেরকে সরাসরি মারা যায় না, এটা আন্দোলন বেগবান হয়, সরকারের পতন হয়। তাহলে বঙ্গবন্ধুকে কি করতে হবে? বঙ্গবন্ধুকে এমন ভাবে আটকাইতে হবে যাতে বঙ্গবন্ধু মাইনাস হয়ে যায়, সরকারেরও কোনো ক্ষতি না হয়। কি করা যায়? তাহলে বঙ্গবন্ধুর নামে একটা মামলা দেওয়া যায়। কি মামলা? আগরতলা মামলা, রাষ্ট্রদ্রোহিতার মামলা। আমরা জানি যে রাষ্ট্রদ্রোহিতার মামলার শাস্তি হয় মৃত্যুদণ্ড অধিকাংশ দেশেই।
সুতরাং কোনোভাবে যদি বঙ্গবন্ধুকে এটা প্রমাণ করা যায় যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রদ্রোহিতার সাথে সম্পৃক্ত ছিল, তাহলে বঙ্গবন্ধুকে কি করা যাবে? ফাঁসি দেওয়া যাবে। তাহলে আর বঙ্গবন্ধুর জন্য জনগণ কি করবে না? আন্দোলন করবে না, যে বঙ্গবন্ধুকে তো আর আমরা মারিনি, বঙ্গবন্ধু রাষ্ট্রদ্রোহিতার সাথে সম্পর্কিত ছিল, এই জন্য রাষ্ট্রীয় আইনে তার বিচার করছি, তার বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই জন্য বঙ্গবন্ধুর নামে এবার একটা মামলা দেওয়া হবে, যে মামলাটাকে আমরা কি নামে চিনি? আগরতলা ষড়যন্ত্র মামলা, বা আমরা বলবো আগরতলা মামলা। যদিও এই মামলার শিরোনাম অন্য, আগরতলা মামলা। এবার বঙ্গবন্ধুর নামে আগরতলা মামলায় বঙ্গবন্ধুকে সম্পৃক্ত করা হবে, যে মামলার শিরোনাম ছিল, মামলার শিরোনাম, এটা ইম্পর্টেন্ট জিনিস, মামলার শিরোনাম, আগরতলা মামলার শিরোনাম কি ছিল? রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য, রাষ্ট্রদ্রোহিতা বনাম শেখ মুজিব ও অন্যান্য। রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য, এটা ছিল আগরতলা মামলার শিরোনাম। আচ্ছা, সব শিরোনাম। এক দফা সর্বজনীন ভোটাধিকার না, রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এই মামলা হয়ে গেল। মামলার শিরোনাম ছিল এটা। সব শেখা যাবে। ওই পড়াবো কালকের ক্লাসে 7জন বীর শ্রেষ্ঠ পড়াবো। 7জন বীর শ্রেষ্ঠ পড়তে টেকনিক লাগবে না, আমি সিকোয়েন্সিয়ালি পড়াবো, কার পরে কে মারা গেছে আপনার এমনি মনে থাকবে, একটু মনোযোগ দিলেই মনে থাকবে। এই মামলায় দায়ের করা হলো 3 জানুয়ারি। 3 জানুয়ারি এই মামলা দায়ের করা হলো 1968 সালে। যদি এখানে আরেকটি ইতিহাস আছে, এটা রিটেনের ক্লাসে পড়াবো। প্রথমে বঙ্গবন্ধুকে এই মামলায় আসামি করা হয়নি, পরে করা হয়, এগুলো রিটেনে এখন লাগবে না, আপাতত জানেন। মামলা দায়ের করা হয় 3 জানুয়ারি 1968 সালে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হবে 18 জানুয়ারি 1968 সালে। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয় কবে? 18 জানুয়ারি 1968 সাল। সরাসরি লিখি এটা, 18 জানুয়ারি 1968 সালে কাকে গ্রেফতার করা হচ্ছে? বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হচ্ছে। তবে এই মামলার ট্রাইব্যুনাল বিচার শুরু হয় 19 জুন 1968 সাল। এই বিচারটা শুরু হয় সেনানিবাসে, কুর্মিটলা সেনানিবাস। ঢাকায় যারা থাকেন তারা এটা অবশ্যই অনেকবার দেখছেন, কুর্মিটলা সেনানিবাস। সেনানিবাস বঙ্গবন্ধু মামলার যে ট্রাইব্যুনাল গঠন করা হয়, সে ট্রাইব্যুনালের বিচার কাজ চলে কোথায়? কুর্মিটলা সেনানিবাসে। কুর্মিটলা সেনানিবাসে, কুর্মিটলা সেনানিবাসে এটা কি করা হয়? 19 জুন 1968 সালে, 19 জুন 1968 সালে এর বিচার কাজ শুরু হয়। এর বিচার কাজ শুরু হয়। আর এবার মোট আসামি ছিল বঙ্গবন্ধু সহ 35 জন। বঙ্গবন্ধু সহ 35 জন মোট আসামি ছিল। বঙ্গবন্ধু ছিলেন 1 নম্বর আসামি। 1 নম্বর আসামি ছিলেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। খেয়াল করবেন, মামলা দায়ের হয়ে গেল, বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়ে গেল, বিচার শুরু হয়ে গেল। জনগণ বুঝতে পারলো যে এই মামলার রায় কি আসবে। এই মামলার রায়ে আসবে কি? যে বঙ্গবন্ধু আগরতলা গিয়ে বাংলাদেশের, বা বঙ্গবন্ধু আগরতলায়, বঙ্গবন্ধু বা তার প্রতিনিধিরা পাঠায় আগরতলায় গিয়ে পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে
পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে কি করছে, ষড়যন্ত্র করছে, সেটাকে ভাঙার চেষ্টা করছে, রাষ্ট্রদ্রোহিতা করে ফেলছে। এটা প্রমাণ করবে পাকিস্তানিরা, ঘটনা সত্য হলেও প্রমাণ করবে, করবে পাকিস্তানিরা। এটা আমরা জনগণ বুঝে গেল। প্রমাণ হোক না হোক, এর রায়টা কি হবে এটাও জনগণ বুঝে গেল, বন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো স্বাভাবিকভাবেই মানুষ বসে থাকবে না, মানুষ এবার আন্দোলনে নামবে বাঁচানোর জন্য। মানুষ আন্দোলন, সে আন্দোলনে সর্বস্তরের লোকজন অংশগ্রহণ, এই জন্য সে আন্দোলনকে বলা হয় গণ অভ্যুত্থান। তাহলে খেয়াল করেন, একটার সাথে একটা রিলেটেড। 6 দফার সাথে রিলেটেড ছিল পাক ভারত, অর্থাৎ পাক ভারত যুদ্ধের সাথে রিলেটেড ছিল 6 দফা, রিলেটেড ছিল আপনার কি মামলা, আগরতলা মামলার সাথে এবার রিলেটেড কি গণ। এখন বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য সর্বস্তরের কি করবে, আন্দোলনে অংশগ্রহণ করবে। সর্বস্তরের আন্দোলনে অংশগ্রহণ করার কারণে সেই আন্দোলনটাকে কি বলবো আমরা, বলবো। অর্থাৎ আগরতলা মামলার বিরুদ্ধে এবার নেমে গেল, গণ অভ্যুত্থান শুরু হয়ে। তাকে বলেন এতটুকু বুঝছেন কিনা, এতটুকু বুঝলে কমেন্ট করবেন, এতটুকু বুঝলে একটু কমেন্ট করবেন। আবার সাউন্ড প্রবলেম, আবার ভাই একজন লিখছে আন্দোলনে যাব। মরলে আন্দোলনে যাবেন? মরার পর আন্দোলন করে কি হবে? লোক তো আর ফিরে আসবে না যে মারা যায়। এতটুকু বুঝছেন কিনা একটু বলেন, কমেন্ট করেন, ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার করবেন। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য বই কোনটা নেব? বই আগে কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান শেষ করেন, বইটা ছোট, ছোট বইটা দ্রুত শেষ করেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। মনে রাখবেন, যে কোনো সাবজেক্টে প্রথমেই বড় বই পড়বেন না। প্রথমেই বড় বই পড়লে সে বই পরীক্ষার আগে শেষ হয় না, অর্ধেক শেষ হয়। অর্ধেক শেষ হওয়ার কারণে আপনার পুরো ইটা হয় না, প্রিপারেশনটা হয় না। আর যে অর্ধেক শেষ করছেন সেই অর্ধেকও পুরো মনে থাকে না। এই জন্যই কি করবেন, সব সময় কোনো সাবজেক্ট পড়তে গেলে সেই সাবজেক্টের সবচেয়ে ছোট বইটা দেখবেন কোনটা, সেটা কিনবেন, সেটা কিনে পড়বেন। বই ছোট হলেও সবগুলো টপিকস আপনার পড়া হবে। এবং মনে রাখবেন, কোনো বই খারাপ করে কেউ লিখতে চায় না। বই ছোট হোক বড় হোক, বইয়ে কিন্তু বেসিক জিনিস থাকবেই, বই বেসিক জিনিস থাকবেই। বড় বই থেকে যদি প্রশ্ন 100টায় আসে, 80টা, ছোট বই থেকে 80টা না আসলেও 75টা মাস্ট আসবে। ওই 5টা প্রশ্নে আপনার ভেরিয়েশন আসবে না। সময় পাইলে পরে বড় বই পড়ে নেবেন, সবার আগে ছোট বই পড়ে আপনার আত্মবিশ্বাসের লেভেলকে বাড়াবেন। কনফিডেন্সের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বইটা খুব বেশি বড় না, এবং আজেবাজে তথ্য নাই। যে সমস্ত তথ্যগুলো বিভিন্ন পরীক্ষায় আসে বা আসার মতো, সেগুলাই দেওয়া। সুতরাং আপনি কনফিডেন্সের সংক্ষিপ্ত সাধারণ জ্ঞান বইটা চোখ বন্ধ করে পড়ে নিয়েন, চোখ বন্ধ করে ওটা পড়ে নিয়েন, ওকে। এরপরে আপনি অন্য কোনো বই পড়ে নিতে পারেন, নাইম ভাইয়ের বই আছে, ওটাও ভালো। আগে কিছুই বোঝেন না কথা আমার।
স্যার ক্যামেরাটা অন করেন। হ্যাঁ, কি করব? আপনি ক্যামেরাটা অন করেন, ক্যামেরাটা অ্যাক্সেস দেন। আরে কারেন্ট চলে গেছিল সম্ভবত। দেখেন তো দেখা যায় সব? আচ্ছা আচ্ছা। এখন দেখা যায়, কিন্তু ক্যামেরাটা বোর্ডের দিকে নেন, ল্যান্ডস্কেপে দেন। আচ্ছা, দিচ্ছি আমি। হ্যাঁ, ওকে, ইয়েতে প্রবলেম। ঠিক আছে, ওকে। এখন কি ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শিওর? শিওর, শিওর, শিওর। সরি, একটু ঝামেলা ছিল, আবার চলে আসছি, এবার একটু ঝামেলা হয়েছিল। সবাই এত বই বই করে, আমি সরি, আমি হয়েছে একটু বলুন তো। অল দ্য বেস্ট। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। তাহলে আমরা চলে যাচ্ছি। এবার আমরা কি করবো? সাউন্ড প্রবলেম? প্রবলেম হওয়ার কথা না। সাউন্ড তো প্রবলেম হওয়ার কথা না। সাউন্ড টোটালি বোঝা যাচ্ছে না, কি বলেন? সাউন্ড টোটালি বোঝা যাচ্ছে না। সাউন্ড বোঝা যাচ্ছে না। সাউন্ড ক্লিয়ার না। ক্লিয়ার না, একদমই ক্লিয়ার না। এবার তো ক্লিয়ার হওয়ার কথা। এবার কি ক্লিয়ার সাউন্ড? এবার তো ক্লিয়ার হওয়ার কথা। এবার কি ক্লিয়ার? এখন ক্লিয়ার? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঝামেলা হচ্ছে, আসলে কিছু করার নাই, ঝামেলা একটু হবেই, এতটুকু মানে নেওয়াই লাগবে আমাদের। এতটুকু একটু মানে নেওয়াই লাগবে। আচ্ছা, এবার আমরা যাব গণ অভ্যুত্থানে। এবার আমরা যাব গণ গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানটা কেন হয়েছিল? গণ অভ্যুত্থানটা হচ্ছিল বঙ্গবন্ধুকে 6 দফার কারণে কি করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে, তার বিচার করা হচ্ছে। বাঙালি বুঝে গেছে বঙ্গবন্ধুকে কি করা হবে, ফাঁসি দেওয়া হবে। এই জন্য বঙ্গবন্ধুকে বাঁচানোর জন্য, মুক্তির জন্য সর্বস্তরের মানুষ আন্দোলন করবে। সেই আন্দোলনটাকে আমরা কি বলতেছি? গণ অভ্যুত্থান। এখানে কয়েকটা ঘটনা, ইম্পর্টেন্ট ঘটনা, সেটা একটু বলে দিচ্ছি, মনে রাখবেন। গণ অভ্যুত্থানের সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে 20 জানুয়ারি 1969। এই 20 জানুয়ারি 1969 সালে কি হয়? 20 জানুয়ারি 1969 সালে গণ অভ্যুত্থানে কি হচ্ছে? গণ অভ্যুত্থানে পুলিশ গুলি চালায়, আন্দোলনে পুলিশ গুলি চালায়। এই গুলিতে নিহত হবে আসাদ, নরসিংদীর ছেলে আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আসাদ। তাহলে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হয়ে গেলেন কে? আসাদ। মনে রাখবেন, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে শহীদ আছে। যেমন বাংলাদেশের প্রথম শহীদ তিতুমির,
প্রথম বাঙালি শহীদকে তিতুমির। এরপরে প্রথম ভাষা শহীদ, প্রথম ভাষা শহীদ হচ্ছে রফিক। প্রথম গণ অভ্যুত্থান শহীদ, প্রথম গণ অভ্যুত্থান শহীদ হচ্ছে আসাদ। এরপরে প্রথম শহীদ বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবী শহীদ ডক্টর শামসুজ্জোহা চৌধুরী, উনি হচ্ছেন প্রথম শহীদ বুদ্ধিজীবী বা বুদ্ধিজীবী শহীদ। এরপরে হচ্ছে প্রথম মুক্তিযুদ্ধের শহীদ ফারুক, প্রথম মুক্তিযুদ্ধের শহীদকে ফারুক। এবং প্রথম বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মুন্সি আব্দুর রউফ। এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন প্রথম শহীদ, এগুলো জানতে হয়। তো প্রথম গণ অভ্যুত্থান শহীদকে আসাদ, ইনি পুলিশের গুলিতে মারা গেল কত তারিখ? 20 জানুয়ারি 1969, অর্থাৎ গণ অভ্যুত্থানে প্রথম শহীদ হয়ে গেলেন। ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। ইনাকে নিয়ে শামসুর রহমান একটা কবিতাও লেখে, যে কবিতার নাম হচ্ছে আসাদের শার্ট। এটাও বিসিএস এ আসে, আসাদের শার্ট, তাই না? পরীক্ষায় আসে। আসাদের শার্ট কবিতাটির লেখককে শামসুর রহমান। ওকে, মনে রাখবেন শামসুর রহমান আর আসাদ একই জেলার, নরসিংদী জেলার। তার মানে 20 জানুয়ারি সর্বপ্রথম গণ অভ্যুত্থানে পুলিশ গুলি চালায়, যে গুলিতে নিহত হয়ে গেল আসাদ। ইনি হচ্ছেন গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। এরপর 24 জানুয়ারি, 24 জানুয়ারি 1969 সালে, 24 জানুয়ারি 1969 সালে ঢাকার নবকুমার ইনস্টিটিউটের একটা ছাত্র, নবম দশম শ্রেণীর একটা ছাত্র, নাম হচ্ছে মতিউর রহমান। নাম কি? মতিউর রহমান। এই ছেলে পুলিশের গুলিতে মারা যায়। খেয়াল করবেন, একটা 14-15 বছরের একটা ছেলে, ক্লাস 9 বা 10 এর একটা ছেলে মারা গেল কোথায়? গণ অভ্যুত্থানে মারা গেল, পুলিশের গুলিতে মারা গেল, পুলিশের গুলিতে মারা গেল ছোট একটা বাচ্চা। এই জন্য এই বাচ্চার স্মরণে স্বাভাবিকভাবে যুবকরা আন্দোলনে অংশ নেবে, মধ্যবয়সীরা আন্দোলনে অংশ নেবে, তারা মারা যাবে, এটা স্বাভাবিক জিনিস। বাট একটা কিশোর, একটা ছোট্ট একটা বাচ্চা গণ অভ্যুত্থানে অংশ নিল, গুলিতে মারাও গেল। এই জন্য পরবর্তীতে এই 24 জানুয়ারিকে বলা হয় গণ অভ্যুত্থান দিবস। তাহলে বর্তমানে গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হয় কত তারিখ? 24 তারিখ। আর 20 জানুয়ারি পালিত হয় আসাদ দিবস। 20 জানুয়ারি আসাদ দিবস। খেয়াল করবেন, ঢাকায় একটা গেট আছে, নাম হচ্ছে আসাদ গেট, মনে রাখবেন। ওই গেটটার পূর্ব নাম ছিল আইয়ুব গেট। ওই 20 জানুয়ারি 1969 সালে আসাদকে গুলি করে হত্যা করার পর বিকালবেলা লোকজন আবার মিছিল বের করে, এবং সেই মিছিলে থেকে সে আসাদ গেট নামকরণ করা হয়, অর্থাৎ আইয়ুব গেটের নাম পরিবর্তন করে রাখা হয় কি? আসাদ গেট রাখা হয়। এরপরে 15 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি 1969 সালে পুলিশ আবারও গুলি চালাবে। এবার গুলি চালাবে বাইরে না, এবার গুলি চালাবে ক্যান্টনমেন্টে, কুর্মিটোলা ক্যান্টনমেন্টে, সেনানিবাসে, যেখানে বঙ্গবন্ধুকে আটকে রাখা হয়েছে। বঙ্গবন্ধুর কিনা হচ্ছে আপনার ট্রায়ালে নেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর বিচার হচ্ছে। বঙ্গবন্ধুর পাশের রুমে সার্জেন্ট জহুরুল হক ছিল। সার্জেন্ট জহুরুল হককে গুলি করে হত্যা করা হয়। এটা গুলি করে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে ভয় দেখানোর জন্য। অনেক সময় বলি না আমরা যে জিকে মেরে বউকে শিক্ষা, নাকি বউকে মেরে জিকে শিক্ষা, এরকম আর কি। বঙ্গবন্ধুর পাশের রুমে গুলি চালিয়ে কাকে ভয় দেখাবে? বঙ্গবন্ধুকে ভয় দেখাবে। গুলিটা চালালো কাকে? সার্জেন্ট জহুরুল হককে। সার্জেন্ট জহুরুল হক, ইনি আগরতলা মামলার ইনি একজন আসামি ছিলেন। আগরতলা মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয় 15 ফেব্রুয়ারি 1969 সালে। এরপর 18 ফেব্রুয়ারি পুলিশ আবার গুলি চালাবে। এবার গুলিতে নিহত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শামসুজ্জোহা চৌধুরী। ডক্টর শামসুজ্জোহা চৌধুরী, জাস্ট এতটুকু, ডক্টর শামসুজ্জোহা চৌধুরী। ডক্টর শামসুজ্জোহা চৌধুরীকে 18 ফেব্রুয়ারি 1969 সালে হত্যা করা হয় গুলি করে, মনে রাখবেন। ইনি হচ্ছেন প্রথম বাঙালি বুদ্ধিজীবী শহীদ। প্রথম বাঙালি বুদ্ধিজীবী শহীদকে ডক্টর শামসুজ্জোহা, ইনাকে গুলি করা হবে 18 ফেব্রুয়ারি সালে।
অর্থাৎ আমরা গণ অভ্যুত্থানের সাথে 4 জন শহীদের নাম পাচ্ছি। 25 জানুয়ারি পাইলাম আসাদ, 24 জানুয়ারি পেয়ে গেলাম মতিউর রহমান, 15ই ফেব্রুয়ারি পেয়ে গেলাম সার্জেন্ট জহুরুল হক, 8 ফেব্রুয়ারি পেয়ে গেলাম ডক্টর শামসুজ্জোহা চৌধুরী। একজন বুদ্ধিজীবীকে হত্যা করা হচ্ছে। আন্দোলন দুর্বল হবে না, আন্দোলন বেগবান হবে। সেই আন্দোলনের কারণে 22 ফেব্রুয়ারি, আন্দোলনের গতির কারণে 22 ফেব্রুয়ারি কি করবে? 22 ফেব্রুয়ারি আইয়ুব সরকার মামলা তুলে নেয় এবং বঙ্গবন্ধু সহ সব রাজবন্দীকে নিঃশর্ত মুক্তি দিয়ে দেয়। 22 ফেব্রুয়ারি মামলা প্রত্যাহার করে, আগরতলা মামলা প্রত্যাহার করে। কবে? 22 ফেব্রুয়ারি। মামলা তুলে নেওয়া হয় এবং সবাইকে নিঃশর্ত মুক্তি। আপনাদের মেসেঞ্জারে কি ঝগড়া শুরু হয়ে গেছে নাকি একজন আরেক করে দিচ্ছে? ভালোই। ক্লাস 9-10 ক্লাস নেওয়া হচ্ছে নাকি? নিজেরা নিজেদের ভিতরে এরকম ঝগড়াঝাটি শুরু করে। এই আধুনিক যুগে তো কেউ কারোর সাথে ঝগড়া করে বলে মনে হয় না। আপনারা করতেছেন কেন? এবার 22 ফেব্রুয়ারি কি করবে? মামলা তুলে নেওয়া হবে। বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে। বঙ্গবন্ধুকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে 22 ফেব্রুয়ারি। বঙ্গবন্ধু জেল থেকে বের হবে, স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক লিডার, দীর্ঘদিন জেলে বন্দী ছিলেন, উনি বের হইলেন। এবার ওনাকে কি করা উচিত? সবার সংবর্ধনা দেওয়া উচিত। এই জন্য পরের দিন 23 ফেব্রুয়ারি ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। 23 ফেব্রুয়ারি ওনাকে কি দেব আমরা? 1969 সালে সংবর্ধনা দেব। কোথায়? রেসকোর্স ময়দানে। যে রেসকোর্স ময়দানে সংবর্ধনা দেওয়ার সময়, সংবর্ধনা দেওয়াকালীন ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে তুফাইল আহমেদ তাকে কি দেবে? বঙ্গবন্ধু উপাধি দেবে। তার আগ পর্যন্ত উনি বঙ্গবন্ধু ছিল না, তার আগ পর্যন্ত উনি কি ছিলেন? শেখ মুজিবুর রহমান নামেই ছিলেন। পরে 23 ফেব্রুয়ারি 1969 সালে তাকে রেসকোর্স ময়দানে কি দেওয়া হয়? বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। কে দিল? ছাত্র সংগ্রাম পরিষদ দিল। তার পক্ষ থেকে কে দিল? তুফাইল আহমেদ দিল। ওকে, রেসকোর্স ময়দান, যার বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান, তাই না? যেখানে শিখা চিরন্তন অবস্থিত। এটা পরীক্ষায় আসে। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে। যারা গেছেন তারা জানেন যে ওইখানে একটা আলো, আগুন সবসময়, একটা গ্যাসের লাইন থেকে আলো সবসময় জ্বলে। এটাকে আমরা কি বলি? শিখা চিরন্তন বলি। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। শিখা চিরন্তন কোথায় অবস্থিত? সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব নাম কি ছিল? রেসকোর্স ময়দান ছিল। মুঘল আমলে নাকি এখানে ঘোড়ার রেস হইতো, এই জন্য এটাকে বলা হয় রেসকোর্স ময়দান। রেসকোর্স ময়দান। পরবর্তীতে এটার নাম এখন কি? সোহরাওয়ার্দী উদ্যান। 23 ফেব্রুয়ারি এই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়ে গেল। ওকে, এরপর আমরা 1970 সালের নির্বাচন পড়ব। এটা একটু পেঁচানো। 1970 সালের নির্বাচন একটু পেঁচানো, মনোযোগ না দিলে এটা বুঝবেন না। তার আগে বলেন তো, এতক্ষণ আমি যা বললাম তা কি আপনারা বুঝছেন? তা যদি বুঝে থাকেন একটু কষ্ট করে কমেন্ট দেন তো। একটু কমেন্ট করেন তো যে এতক্ষণ যা বললাম আপনারা তা বুঝছেন কিনা। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। হ্যাঁ, বুঝলে একটু কমেন্ট করেন তো। 270 জন লাইনে আছেন, একটু কমেন্ট করেন তো ভাই। বুঝতে পারছি, বাট লিখতে পারিনি স্যার। লিখা লাগবে না, আপনার লিখতে হবে না, আপনাকে পিডিএফ দেওয়া হবে। একটু ক্লাসগুলো শেষ হয়ে যাক। এছাড়া আপনাকে তো শিট দেওয়া হয়েছে, চিন্তা করেন কেন? আপনার জাস্ট এখন বুঝলেই হবে। আর বইতে খুব সুন্দর করে লেখা আছে, আমি যেভাবে বলি তার চেয়েও সুন্দর করে বই এবং শিটে লেখা আছে। জাস্ট আমি বলার অর্থ হচ্ছে
আপনাকে একটু বলা, শুনলে নাকি একটু মনে বেশি থাকে, জাস্ট আপনি পড়তে গেলে যাতে আপনার জন্য ইজি হয়। শিট এবং বইতে সবই আছে, আপনি শিট বা বই পড়ে নিয়েন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আপনার। সবাই কমেন্ট করবেন, কমেন্ট কম করবেন না। 19৭ত্তর সালের নির্বাচনে ইম্পর্টেন্ট জিনিস, অনেক ঝামেলারও জিনিস। এই জিনিস প্রচুর ঝামেলার, প্রচুর ঝামেলার জিনিস এটা। এখানে একটু মনোযোগ দিতে হবে, এটাকে স্ক্রিনশটও আপনার নিতে হবে। আমি সময় দেবো স্ক্রিনশট নেওয়ার। ক্লাস কতক্ষণ হয়ে গেল? আমি আপনাকে স্ক্রিনশট নেওয়ার সময় দেব, চিন্তা করতে হবে না, এটা একটু ঝামেলা। 19৭ত্তর সালের নির্বাচন। হ্যাঁ, আগরতলা মামলা তুলে নেওয়া হবে 1969 সালের 22 ফেব্রুয়ারি। তার পরের দিন তো বঙ্গবন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়, 22 ফেব্রুয়ারি। হ্যাঁ, সবসময় আগুন জ্বললে গ্যাস নষ্ট হচ্ছেই তো, কত কিছুই তো নষ্ট হয়, খেয়াল করব আমরা। 19৭ত্তর সালে পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সব স্তরে। প্রাদেশিক নির্বাচন এর আগেও হয়েছে, বাট এবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে 19৭ত্তর সালে। ওকে, তো আপনার জাতীয় নির্বাচন হবে, আগে জাতীয় নির্বাচনটা বলি। জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন হবে 7 ডিসেম্বর 19৭ত্তর। জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনে খেয়াল করবেন মোট আসন কতগুলা থাকবে। এই জাতীয় নির্বাচনে মোট আসন থাকবে 300 প্লাস 13, মোট 313টা আসন থাকবে। 300 আসন থাকবে নির্বাচিত। একটু খেয়াল করবেন, 13টা থাকবে সংরক্ষিত, খেয়াল করতে হবে, এটা কিন্তু মনে থাকবে না। আর এটা হচ্ছে মোট আসন, মোট 313টা হচ্ছে মোট আসন। ওকে, তাহলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 7 ডিসেম্বর 19৭ত্তর সালে। যে নির্বাচনে মোট আসন কতগুলো ছিল? 313টা। তার ভিতরে নির্বাচিত আসন ছিল কতগুলো? 300টা। আর সংরক্ষিত আসন ছিল কতটি? 13টি। এবার লিখবেন পূর্ব পাকিস্তানে মোট আসন। পূর্ব পাকিস্তান, তখন তো আমাদের নাম পূর্ব পাকিস্তান। এই পূর্ব পাকিস্তানে 300টা নির্বাচিত আসনের মধ্যে থাকে 162টি, প্লাস সংরক্ষিত 13টার ভিতরে থাকবে 60টি। তাহলে মোট 313টার মধ্যে থাকবে 169টি। ওকে, একটু বোঝেন পূর্ব পাকিস্তানে মোট আসন কতগুলো থাকবে। পূর্ব পাকিস্তানে মোট আসন থাকবে 162টি নির্বাচিত আসন, সংরক্ষিত 60টি, মোট আসন থাকবে 169টি। মোট আসন থাকবে 169টি আসন থাকবে। ওকে, মোট আসন 169টি থাকবে। এটা হচ্ছে পূর্ব পাকিস্তানের হিসাব। এই 169টি আসন। এখন আওয়ামী লীগ, AL, আওয়ামী লীগ কয়টা আসন পাবে? আওয়ামী লীগ, এই মহান দলটা কতটা আসন পাবে? 162টা আসনের মধ্যে এই দলটা পাবে নির্বাচিত আসন 160টি। তাহলে নির্বাচিত কয়টি আসন আওয়ামী লীগ হারাবে? 2টা। নির্বাচিত 162টি আসন এই পূর্ব পাকিস্তানের ভিতরে, 160টি আসন আমরা পাবো। আবার এই 60টার ভিতরে, সংরক্ষিত আসনের 60টার ভিতরে 60টাই পাবো। তাহলে মোট পাবো 167টি আসন। মোট কতটি আসন? 167টি আসন। ওকে,
তাহলে আমরা হারাইলাম কয়টা আসন? 2টা আসন। আমরা 2টা আসন হারাবো। একটা আসন হারাবো পার্বত্য অঞ্চলে, ত্রিদ্বীপ রায় পেয়ে যাবে। আরেকটা আসন হারাবো আমরা ময়মনসিংহ নান্দাইল 8-এ, নুরুল আমিন পেয়ে যাবে। অর্থাৎ আমরা 2টা আসন হারাবো, একটা ত্রিদ্বীপ রায়ের কাছে স্বতন্ত্র, আর একটা পিডিপি পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, এটার কাছে হারাবো। এখানে হারাবো কার কাছে? নুরুল আমিন। তা আমরা 1970 সালে পূর্ব পাকিস্তানের মোট নির্বাচিত আসন 162টি, সেখানে আওয়ামী লীগ নির্বাচিত আসন পাবে 160টি, সংরক্ষিত 7টি পাবে, মোট আসন পাবে 167টি। 2টা আসন হারাবে, সে 2টা সংরক্ষিত আসন হারাবে না, হারাবে নির্বাচিত আসন। সেই আসন দুটো হচ্ছে কোনটা কোনটা? একটা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আসন, যেখানে নির্বাচিত হবে ত্রিদীপ রায়। আরেকটা হচ্ছে ময়মনসিংহ নান্দাইলের আসন, যেখানে নির্বাচিত হবে নুরুল আমিন। এতটুকু যদি বোঝেন একটু কমেন্ট করেন, এতটুকু বুঝলে একটু কমেন্ট করবেন, এতটুকু বুঝলে একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, আমাদের এলাকায় আসন বেশি দেওয়ার কারণ ছিল আমাদের এলাকায় জনসংখ্যা বেশি ছিল। এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় বোকামি। পশ্চিম পাকিস্তান সমগ্র পাকিস্তানকে শাসন করবে, অথচ আমাদের এই অঞ্চলে বেশি আসন দিয়ে রাখবে। তাহলে স্বাভাবিকভাবে আমরা তো আর অন্য কাউকে ভোট দেব না, আমরা আমাদেরকেই ভোট দেব। ওরা যদি 200 আসন নিত, আমাদের 100 আসন দিত, তাইলে আমরা কখনোই জয়লাভ করতে পারতাম না। আমরা 100 আসন দিলে আমরা ধরেন 100টাই পাইলাম, ওরা 200টা থাকলে 200-র ভিতরে 150টাও যদি কোনো দল পাইতো, তাও তো এককভাবে সে দল গঠন করতে পারতো। আমাদের আসন বেশি দিয়ে ওরা স্বপ্ন দেখে ওরা নাকি দেশ চালাবে, এখানে তোদের বলা হয় মাথা মোটা। ওরা যদি আমাদেরকে আসন কম দিত, তাই কিন্তু আমরা সবসময় কি থাকতাম, তাই আমরা আর নির্বাচনে জিততে পারতাম না। তো যাই হোক, না, আমাদের ভাগ্য খুবই ভালো, পাকিস্তানের বোকামি যেটা প্রয়োজন ছিল। এতটুকু যদি বোঝেন একটু কমেন্ট করবেন, এতটুকু বুঝলে একটু কমেন্ট করবেন। হ্যাঁ বুঝছেন, মনে থাকবে ভাই, এত চিন্তা করেন কেন? এত কিছু মনে আছে, এই যে বলেন মনে থাকে না। পিডিপি, নুরুল আমিন ছিল পিডিপি, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি। এই যে বলেন মনে থাকে না, মনে থাকে না কেন? ক্লাস 7-8-এ কি করছেন সেটাও তো আপনার মনে আছে, আছে না? ক্লাস 6-এ কি করছেন, 7-এ কি করছেন মনে আছে, কবে কার সাথে কি করছেন সব মনে আছে, কোথায় ক্রিকেট খেলছেন, কোথায় ফুটবল খেলছেন সব মনে আছে। অথচ পড়া মনে থাকবে না, এটা হয় না। সবই মনে থাকে আপনার, সবই মনে থাকবে, একটু দেখলেই হবে। আচ্ছা, এই হচ্ছে তাহলে জাতীয় নির্বাচনে পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের অবস্থা। এবার পশ্চিম পাকিস্তানের অবস্থাটা একটু বুঝাই, পশ্চিম পাকিস্তানের অবস্থা বুঝাই। জাতীয় নির্বাচন, ওহো, ওটা কি স্ক্রিনশট দিয়ে রাখছিলেন? ওটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখা দরকার ছিল, এটা স্ক্রিনশট দিয়ে রাখা দরকার ছিল। আচ্ছা, আমি আবারও লিখছি, আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। নির্বাচিত পাবে 162 যোগ সংরক্ষিত পাবে 7 সমান মোট পাবে 169। একটু স্ক্রিনশট দিয়ে রাখা লাগবে, তো এই জন্য আপনাকে আবার লিখে দিচ্ছি। আওয়ামী লীগ, এএলটা আওয়ামী লীগ, আওয়ামী লীগ পাবে 162টার ভিতরে 160টা যোগ 60টার ভিতরে 60টাই পাবে সমান 169টার ভিতরে 167তে পাবে। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন ভাইয়া, স্ক্রিনশট দিয়ে রাখেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। আমি সামনে থেকে সরে গেলাম, স্ক্রিনশট, স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি সরে গেছি কিন্তু। স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাই, এটা ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য আবার লিখে দিলাম। স্ক্রিনশট দিয়ে রাখেন। ডান স্যার, ওকে, রাখছি স্যার, ভেরি গুড। আচ্ছা, 2টা আসন সম্পর্কে আবার বলবো। 2টা আসন, এই যে নির্বাচিত 162টার ভিতরে আওয়ামী লীগ পায় 160টি নির্বাচিত আসন, 2টা হারাবে। এই 2টা নির্বাচিত আসন, একটা পাবে পার্বত্য চট্টগ্রামে ত্রিদীপ রায়, উনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেননি। আরেকটা পাবে
ময়মনসিংহ নান্দাইলের 8 আসন বা ময়মনসিংহ নান্দাইল আসনের যিনিও আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেননি, লীগের প্রার্থী ছিলেন না, পিডিপির প্রার্থী ছিলেন। অর্থাৎ আওয়ামী লীগ 2টা আসন বিরোধী দলের কাছে হারায় ফেলবে, অন্য দলের কাছে হারায় ফেলবে। এটাই, এটা গেল আপনার জাতীয় নির্বাচন। আমাদের পূর্ব পাকিস্তান, এবার পশ্চিম পাকিস্তানের হিসাব দেখাই। এটা তো এরকমই থাকবে, 300+13 নির্বাচিত প্লাস সংরক্ষিত। ওকে, আর আমরা চলে যাব পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানের নির্বাচনের কি অবস্থা ছিল? পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে নির্বাচিত আসন 300টার ভিতরে ওদের ছিল 138টা, আর সংরক্ষিত 13টার ভিতরে ওদের আসন ছিল 6টা। তাহলে 313টার ভিতরে মোট 144টি। ওকে, পাকিস্তান পিপলস পার্টি মানে দ্বিতীয় দলটা সম্পর্কে আমরা জানি, পিপিপি, পাকিস্তান পিপলস পার্টি, আলী ভুট্টোর দল। পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি, পিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ না। আবার আমাদের স্বাস্থ্যমন্ত্রীর ওটাও কিন্তু না, ওটা আবার পিপিই বোধ হয়, তাই না? যাই হোক, পাকিস্তান পার্টি জুলফিকার আলী ভুট্টোর দল নির্বাচিত 138টি আসনের ভিতরে পাবে 83টি আসন, প্লাস সংরক্ষিত 6টার ভিতরে পাবে তাহলে 5টা, মোট আসন পাবে 88টা। তার মানে জয়লাভ করেছে কে? আওয়ামী লীগ। কয়টা দল পাইছে আওয়ামী লীগ? 167। আর পিপিপি কত পাইলো? পিপিপি পাইলো হচ্ছে 88টি। তার মানে বঙ্গবন্ধু সরকার জয়লাভ করবে, পিপিপি হেরে গেল, সরকার গঠন করবে আওয়ামী লীগ। ওকে, এটা হচ্ছে জাতীয় নির্বাচনের চিত্র। এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন, খুব সহজ জিনিস, বইতে পড়তে গেলে বুঝবেন না, ঝামেলা হবে। এটা যদি আপনি একটু পড়েন, এটা একটু খেয়াল করলেই দেখবেন আজীবন মনে থাকবে। নির্বাচিত আসন কয়টা, সংরক্ষিত আসন কয়টা, আওয়ামী লীগ কয়টা পাইছে, পিপিপি কয়টা পাইছে, এই চারটা একটু মনে রাখলেই আজীবন মনে থাকবে আপনার। স্ক্রিনশটটা নেন, আশা করি আপনার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। স্ক্রিনশটটা নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নেন। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে ফেলছেন। হ্যাঁ, পাকিস্তান পিপলস পার্টি ভাইয়া, স্ক্রিনশট নিয়ে ফেলছেন আশা করি। হুম, এটা গেল জাতীয় নির্বাচন। এবার প্রাদেশিক নির্বাচন আমরা জানবো। প্রাদেশিক নির্বাচন 1970 সালে, এবার প্রাদেশিক নির্বাচনটা জানবো। আর কখনোই আপনার ভুল হবে না, দেখবেন এই নির্বাচনের এই হিসাবটা, ক্যালকুলেশনটা আজকে ক্লাস শেষে একবার দেখেন, দেখবেন আজীবন ভুল হবে না। আদারওয়াইজ কিন্তু আমি নিজেও আগে পড়তাম আর ভুলতাম, এখন আর ভুলি না, আপনিও ভুলবেন না। প্রাদেশিক নির্বাচন, প্রাদেশিক নির্বাচন এটা হয় 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর 1970 সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন শুধু আমাদের নিজেদের অঞ্চলের কথা বললেই হবে। এইখানে মোট আসন ছিল 300 + 10 সমান 310টি। 300টা আসন ছিল নির্বাচিত আসন, 300টা আসন ছিল নির্বাচিত, 10টা ছিল সংরক্ষিত, মোট ছিল তাইলে 310টা। এটা প্রাদেশিক, আমাদের পূর্ব পাকিস্তানের। এটা প্রাদেশিক বলতে এটা পূর্ব পাকিস্তানের, আমাদের এই অঞ্চলের প্রাদেশিক, প্রাদেশিক পরিষদ নির্বাচন। আমরা তো জানি যে প্রদেশ ভিত্তিক দেশগুলোতে 2টা ফ্রেজে নির্বাচন হয়,
একটা জাতীয় পর্যায়ের আর একটা প্রদেশ পর্যায়ের। ভারতে যেমন এখন চলতেছে প্রদেশ পর্যায়ের, যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার হয়ে যাচ্ছেন কে, আমাদের মমতা। আর পুরো পাকিস্তানের আবার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী যে নির্বাচনের মাধ্যমে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। আর মমতা যেটার মাধ্যমে মুখ্যমন্ত্রী হচ্ছেন বা হবেন সেটা হচ্ছে প্রাদেশিক নির্বাচন। তো আমাদের শেষ সময় জাতীয় নির্বাচন হয়েছে পুরো পাকিস্তান জুড়ে, এবং 5টা প্রদেশে আলাদা আলাদা করে আবার প্রাদেশিক নির্বাচনও হচ্ছে। আমরা এখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনের চিত্রটা তুলে ধরতেছি। আমাদের পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচনে মোট আসন ছিল কতটি? 300টি। নির্বাচিত আসন ছিল 300টি, সংরক্ষিত ছিল 10টি, মোট আসন ছিল 310টি। এবার আওয়ামী লীগ পাবে কতগুলা? আওয়ামী লীগ নির্বাচিত 300টা আসনের মধ্যে পাবে সে 288টি আসন, 12টা আসন হারাইছে। সংরক্ষিত 10টা আসনের মধ্যে সে 10টাই পাবে, তাহলে মোট 310টার ভিতরে সে 298টি আসন পাবে। খেয়াল করবেন, আওয়ামী লীগ তাহলে জাতীয় পর্যায়েও সরকার গঠন করবে, প্রাদেশিক পর্যায়েও সরকার গঠন করবে। অর্থাৎ আজকের প্রেক্ষাপটে তার মানে যদি ভারত ধরি তাহলে সমগ্র ভারত আবার পশ্চিমবঙ্গ দুই জায়গাতেই একই সরকার গঠন করবে আর কি। ঠিক তেমনি পুরো পাকিস্তানও সরকার গঠন করবে কে? বঙ্গবন্ধু। আবার পূর্ব পাকিস্তানের যে আলাদা প্রদেশ সেই জায়গাতেও যে পার্লামেন্ট বা সরকার গঠন হবে সেটাও গঠন করবে আওয়ামী লীগ। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। প্রাদেশিক নির্বাচনে মোট আসন ছিল 300, নির্বাচিত আসন ছিল 300, সংরক্ষিত 10, মোট 310টি। আওয়ামী লীগ প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত 300টার মধ্যে 288টা পায়, আর সংরক্ষিত 10টার মধ্যে 10টাই পায়, মোট আসন পায় 298টি। এটা একটু কি দেবেন? এটা একটু স্ক্রিনশট দেন। আমি সরে দাঁড়াইলাম, স্ক্রিনশট দিয়ে দেন, স্ক্রিনশট দিয়ে দেন। আচ্ছা, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে আপনার, যদি বুঝে থাকেন। একশো সত্যি কোন আসন, কোন নির্বাচনের? জাতীয় নির্বাচনের। এবার আমরা 1971 সালের আজকে শুধু টাচ করব, খুব বেশি না, কালকে এটা মুক্তিযুদ্ধটা পড়বো, আজকে টাচ করব। এখনো প্রায় 40 মিনিট টাইম আছে, যদিও মোবাইলের চার্জ যতক্ষণ থাকবে কিনা জানি না। তারপর আমরা 30-35 মিনিট, 30 মিনিট তো পড়বই। মুক্তিযুদ্ধ আজকের ক্লাসও হবে, আগামী ক্লাসও মুক্তিযুদ্ধ হবে। আজকে একটু টাচ করে দিয়ে যাই। খেয়াল করবেন, নির্বাচন হয়ে গেল কিন্তু 7 ও 17 ডিসেম্বর নির্বাচন হয়ে গেল, তাই না? 1970 সালে 7 ডিসেম্বর জাতীয়, 17 ডিসেম্বর প্রাদেশিক নির্বাচন হয়ে গেল। কিন্তু ঘটনা হচ্ছে 12ই নভেম্বর বা 11ই নভেম্বর মধ্যরাতে, 12ই নভেম্বর উপকূলীয় অঞ্চল, বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল, সেই উপকূলে জলোচ্ছ্বাস হয়। আমরা জানি 1970 সালে বাংলাদেশে ভয়াবহ রকমের একটা জলোচ্ছ্বাস হয়। 1970 সালের 11ই নভেম্বর রাত বা 12ই নভেম্বর, সেই 11 বা 12ই নভেম্বর সেই জলোচ্ছ্বাসে উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, লক্ষাধিক মানুষ মারা যায়। তার মানে নির্বাচন হচ্ছে 7 এবং 17 ডিসেম্বর, আর ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসটা হয়ে গেল 11 বা 12 নভেম্বর, তার মানে নির্বাচনের 1 মাস আগে। স্বাভাবিকভাবে সেই অঞ্চলগুলো এই জলোচ্ছ্বাসের কারণে একদম অবকাঠামো ভেঙে যায়, তছনছ হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়। সেই অঞ্চলগুলোতে এই 7 এবং 17 ডিসেম্বর জাতীয় এবং প্রাদেশিক নির্বাচন নেওয়ার মতো কোনো সুযোগ ছিল না, অবকাঠামো ভেঙে গেছে। এই জন্য সেই উপকূলীয় অঞ্চলগুলোতে পরবর্তীতে নির্বাচন হয়, তখন নির্বাচন হয় না। নির্বাচনটা হয় সেই আসনগুলোতে, উপকূলীয় অঞ্চলে নির্বাচন হয় 17 জানুয়ারি, 17 জানুয়ারি 1971। তাহলে নির্বাচনের 1970-এর নির্বাচনের সাথে
আমরা কয়টা ডেট মনে রাখবো? 3টা। 7 ডিসেম্বর জাতীয় নির্বাচন, 17 ডিসেম্বর প্রাদেশিক নির্বাচন। যে অঞ্চলগুলোতে জলোচ্ছ্বাসের কারণে নির্বাচন হয়নি, 7 এবং 17 তারিখের নির্বাচন হয়নি, সেই অঞ্চলগুলোতে 17 জানুয়ারি 1971 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 3টা তারিখ, এই 3টা তারিখ। ওকে, এই 3টা তারিখ মনে রাখবেন। আমরা যুদ্ধে চলে যাব। একজন বলছে যুদ্ধ নাকি কালকে করবে। ভাই যুদ্ধ আজকে একটু শুরু করি, কালকে তো যুদ্ধ করবোই পুরোপুরি, আজকে একটু শুরু করি, সমস্যা কি? কালকেই শুরু, কালকেই শেষ, সমস্যা না। 9 মাসের যুদ্ধ কি আর একদিনে শেষ করা যায়? অন্তপক্ষে 2-3 দিন তো লাগেই। তো আজকে একটু শুরু করে দেই, আজকে একটু যুদ্ধ শুরু করে দেই। 1971 সিকুয়েন্সিয়ালি পড়াবো, জাস্ট একটু মনে রাখেন। প্রথমে তারিখ ভিত্তিক পড়াই, অনেকে হয়তো আগে ক্লাস করছেন, তারপরেও যারা নতুন ক্লাস করতেছেন তাদের জন্য 1971 আমরা ডেট ভিত্তিক প্রথমে পড়বো, সিকুয়েন্সিয়ালি প্রথমে পড়বো 1 মার্চ। 1 মার্চ 1971। 1 মার্চ 1971 কি হয় এই তারিখে? এই তারিখে কি হয় খেয়াল করবেন। আপনার 3রা মার্চে, 3রা মার্চ 1971 সালের একটা তারিখের সাথে এই 1 মার্চটা রিলেটেড। কেন? আওয়ামী লীগ জয়লাভ করলো। আওয়ামী লীগ জয়লাভ করলো কোথায়? প্রাদেশিক পর্যায়েও জয়লাভ করলো, প্রাদেশিক পর্যায়ে আওয়ামী লীগ জয়লাভ করলো। আবার আবার কোথায় জয়লাভ করলো? জাতীয় পর্যায়েও জয়লাভ করলো। অর্থাৎ জাতীয়ভাবেও সরকার গঠন করবে আওয়ামী লীগ, প্রাদেশিক ভাবেও সরকার গঠন করবে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ সরকার কবে গঠন করবে? আওয়ামী লীগ সরকার কবে গঠন করবে? কবে সরকার গঠনের জন্য অধিবেশন বসবে? ডিসিশন নেওয়া হয়েছিল 3রা মার্চ 1971 সালে অধিবেশন বসবে। সেই অধিবেশনে বঙ্গবন্ধুর হাতে বা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এটা কিছুদিন আগেই 71-এর হয়তোবা ফেব্রুয়ারির দিকে আপনার এই 3রা মার্চকে নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারির দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে বলা হয় যে সামনে যে 3রা মার্চ আসতেছে, সেই 3 তারিখে আমরা জাতীয় পরিষদের অধিবেশন বসাবো এবং সেই অধিবেশনে বঙ্গবন্ধুর হাতে আমরা ক্ষমতা তুলে দেব, মানে আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দেব। তাহলে অধিবেশন বসার কথা কবে? 3রা মার্চ 1971-এ অধিবেশন বসার কথা, এটা ফাইনাল। কিন্তু 1 মার্চ 1971 সালে অধিবেশনের 2 দিন আগে এসে ইয়াহিয়া খান বলে, ইয়াহিয়া খান ঘোষণা দিয়ে দেয় যে 3 তারিখে যে অধিবেশন বসার কথা ছিল সেটা বসবে না, সেটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হইল। খেয়াল করেন, সেটা অনির্দিষ্ট তারিখের জন্য কি ঘোষণা করা হইল? স্থগিত ঘোষণা করা হইল। যদি পরীক্ষায় আসে, 2 ভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। পরীক্ষায় আসতে পারে 1971-এর কত তারিখ অধিবেশন বসার কথা ছিল? 3রা মার্চ অধিবেশন বসার কথা ছিল। আবার যদি পরীক্ষায় আসে যে 3রা মার্চের অধিবেশনকে কবে স্থগিত করা হয়? 1 মার্চ স্থগিত করা হয়। কে স্থগিত করে দেয়? ইয়াহিয়া খান স্থগিত করে দেয়। যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন, যদি বুঝে থাকেন একটু কমেন্ট করবেন। একজন লিখছে রেকর্ড ক্লাস করা হয় এখন। আরে না, রেকর্ড ক্লাস করা হচ্ছে না, লাইভ ক্লাস করা হচ্ছে ভাই। আমার দেশি ভাই তো আপনি। রেকর্ড ক্লাস না, লাইভ ক্লাস করা হচ্ছে, রেকর্ড না। এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলেন তো। রেকর্ড ক্লাস না লাইভ ক্লাস হচ্ছে? কমেন্ট করেন। আবার বলেন স্যার কি গো, আবার কি বলা যায় নাকি? কোথায় ছিলেন আপনি? আপনি একটু রেকর্ডটা দেখে নিন এই জায়গায়, খুব সহজ জিনিস। আমি বলছি বোঝেন কিনা। একজন লিখতে বুক সাজেস্ট করেন, এটার অ্যান্সার এটা। আমি বললাম বুঝছেন কিনা, আর আপনি বললেন বুক সাজেস্ট করেন। আমার প্রশ্নের উত্তর কি বুক সাজেস্ট করেন? তাহলে
তেসরা মার্চ 1971 সালে আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য অধিবেশন বসার কথা ছিল। সেই অধিবেশনটাকে স্থগিত করা হইল 2 দিন আগে অধিবেশন বসার 1 মার্চ 1971 সালে। আর স্থগিত করে দিয়ে গেল কে? ইয়াহিয়া। এই গেল হচ্ছে 1 মার্চ, 1 মার্চের ঘটনা। এবার 2রা মার্চ। 2রা মার্চ কি হয়? অধিবেশন স্থগিত করা হয়েছে। 2রা মার্চ 1971 সালে সমগ্র বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হবে। অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল। অসহযোগ আন্দোলন কবে শুরু হয়ে গেল? 2রা মার্চ 1971। মনে রাখবেন, শুরু হয় 2রা মার্চ আর শেষ হয় 25 মার্চ। 25 তো যুদ্ধ শুরু হয়। যুদ্ধ যখন শুরু হয়েছে তখন তার আন্দোলন নাই। এখন যুদ্ধ করবো, এখন কি করবো? যুদ্ধ করবো, এখন আর আন্দোলন না। 1971 সালে অসহযোগ আন্দোলন শুরু হইল। 1 মার্চে ইয়াহিয়া খানের অধিবেশন পরিপ্রেক্ষিতে অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় তৎকালীন ডাকসু ভিপি, তৎকালীন ডাকসু ভিপি, তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব, আসম প্রথম পতাকা উত্তোলন করেন। প্রথম পতাকা উত্তোলন বাংলাদেশে প্রথম পতাকা উত্তোলিত হয় কবে? কে প্রথম পতাকা? আসম আব্দুর রব। কোথায় করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আসম আব্দুর রব মুক্তিযুদ্ধকালীন ডাকসু ভিপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলেন। মনে রাখবেন, ওই পতাকাটা কিন্তু ছিল না। বাংলাদেশে প্রথম যে পতাকাটা উত্তোলন করা হয় সেটা আজকের পতাকার মতো ছিল না। মানচিত্র খচিত পতাকা, খচিত পতাকা। সেটা কি ছিল? মানচিত্র খচিত পতাকা। অসহযোগ মানে কি? অসহযোগ মানে হচ্ছে আমরা কোনো সহযোগিতা করব না, আমরা কোনো সহযোগিতা করব না। এটা মানে কি? অসহযোগ। হ্যাঁ, হরতালও পালিত হয় 2 এবং 3 তারিখ, আবার অসহযোগ আন্দোলনও হয়। অসহযোগ আন্দোলনও হয়, হরতালও পালিত হয়। অডিও কি একটু প্রবলেম করতেছে? অডিও কি প্রবলেম করে? অডিও তো প্রবলেম করার কথা না গো ভাইয়া, অডিও তো প্রবলেম করার কথা না, অডিও তো প্রবলেম করার কথা না। হ্যাঁ, তখন বাংলাদেশের যে প্রথম পতাকাটা উত্তোলন করা হয় সেটা ছিল মানচিত্র খচিত পতাকা। সেটা ছিল মানচিত্র খচিত পতাকা। এখন ঠিক আছে, আচ্ছা ঠিক থাকলেই হবে। মানচিত্র খচিত পতাকা ছিল, যেই পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস। আর আজকের পতাকা, আজকে বাংলাদেশে যে পতাকা, এটার ডিজাইনার কে? এটার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর তখনকার পতাকার ডিজাইনার কে ছিল? শিবনারায়ণ দাস। প্রথম পতাকা মানচিত্র খচিত পতাকা। বর্তমানকালীন যে বর্তমান সময়ের যে পতাকা, এটা 1972 সালে 17ই জানুয়ারি এটাকে সরকারিভাবে গ্রহণ করা হয়। ওকে, এই গেল 2রা মার্চ। তার মানে 2রা মার্চ কি হচ্ছে? 2রা মার্চ অসহযোগ আন্দোলন শুরু হইলো, যেটা ছিল 25 মার্চ পর্যন্ত। এই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব কি করলো? প্রথম পতাকা উত্তোলন করলো, যে পতাকাটা ছিল মানচিত্র খচিত পতাকা, যার ডিজাইনার ছিলেন শিবনারায়ণ দাস। ওকে,
এরপর 2রা মার্চের পর আমরা চলে যাব 3রা মার্চ। কি ঘটনা ঘটে ওই দিন? 3রা মার্চ। 3রা মার্চ কি ঘটনা ঘটে? আমরা 2রা মার্চে প্রথম পতাকা উত্তোলন করি, তাই না? আর 3রা মার্চেও আমরা প্রথম পতাকা উত্তোলন করব। এই দিন প্রথম পতাকা উত্তোলন করব জাতীয় সঙ্গীতের সাথে। খেয়াল করবেন, আমার সোনার বাংলা, এটা তো আমাদের জাতীয় সঙ্গীত, তাই না? আমার সোনার বাংলা কে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়। জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয় কবে? 3রা মার্চ। 3রা মার্চ আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় এবং বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়। বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয় কত তারিখ? 3রা মার্চ। এবং এই দিন স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়। স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়। ইস্তেহার ঘোষণা করা হয় কত তারিখ? 3রা মার্চ। আর স্বাধীনতার ইস্তেহারটা ঘোষণা করে শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ ইনি স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করেন। পরীক্ষায় আসে, স্বাধীনতার ইস্তেহার কে ঘোষণা করে? শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ, শাহজাহান না, শাহজাহান, সম্রাট শাহজাহান না, তো আরেকজন, শাহজাহান সিরাজ। শাহজাহান সিরাজ, শাহজাহান সিরাজ উনি কি করবেন? স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করবেন এবং মনে রাখবেন আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে এই দিন গ্রহণ করা হয়েছে। ওকে, ফাইন। এই দিনও পতাকা উত্তোলন করব আমরা, তবে সেই পতাকা উত্তোলনের সাথে আমরা জাতীয় সঙ্গীত গাইব। অর্থাৎ 2রা মার্চ প্রথম পতাকা উত্তোলন করা হয় আসম আব্দুর রব করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। আর 3রা মার্চে জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে প্রথম পতাকা উত্তোলন করা হয়। অর্থাৎ যদি বলে প্রথম পতাকা কবে উত্তোলন করা হয়, তাহলে হবে 2রা মার্চ। আর যদি বলে জাতীয় সঙ্গীতের গাওয়ার সাথে সাথে প্রথম কবে পতাকা উত্তোলন করা হয়, তাহলে হবে 3রা মার্চ। অর্থাৎ জাতীয় পতাকার সাথে জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন, পতাকা উত্তোলন। এই সবগুলো ঘটনা ঘটছে কোথায়? পল্টন ময়দান। পল্টন ময়দান। মনে রাখবেন, বাংলাদেশের 2টা ময়দান সবচেয়ে নামকরা, একটা পল্টন ময়দান আর একটা রেসকোর্স ময়দান। শাহজাহান সিরাজ, হ্যাঁ, একটা পল্টন ময়দান আর একটা কি রেসকোর্স ময়দান। তাইলে 3রা মার্চ কি কি পাইলাম? 3রা মার্চ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়, বঙ্গবন্ধুকে জাতির জনক উপাধি দেওয়া হয়, আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয় এবং সেই জাতীয় সঙ্গীতের সাথে প্রথম পতাকা উত্তোলন করা হয়। অর্থাৎ প্রথম পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ, জাতীয় সঙ্গীতের সাথে প্রথম পতাকা উত্তোলন করা হয় 3রা মার্চ। সবগুলো ঘটনা কোথায় ঘটবে? পল্টন ময়দানে ঘটবে। ওকে, 3রা মার্চ সম্পর্কে এই 4টা তথ্য জেনে নিতে হবে আপনাদের। এরপরে চলে যাব আমরা 4ঠা মার্চ। এরপরে 4ঠা মার্চে চলে যাব। 4ঠা মার্চ কি ছিল? 4ঠা মার্চে একটা ঘটনা জানলেই হবে। নাম ছিল পাকিস্তান রেডিও। নাম ছিল কি? পাকিস্তান রেডিও। পাল্টে যায় নাম হবে বাংলাদেশ রেডিও। রেডিও বা বেতার। তাহলে পাকিস্তান রেডিওর নাম পরিবর্তন হয়ে বাংলাদেশ রেডিও বা বাংলাদেশ বেতার হবে কত তারিখ? 4ঠা মার্চ। একটা ঘটনাই পরীক্ষায় আসার মতো, এই একটা ঘটনাই পরীক্ষায় আসার মতো।
হ্যাঁ, 7 মার্চের আগে 3রা মার্চ এত কিছু হয়ে গেল। এই ময়দানের বর্তমান নাম কি? এই ময়দানের বর্তমান নামও পল্টন ময়দান। এই ময়দানের বর্তমান নাম হচ্ছে পল্টন ময়দান। তাহলে পাকিস্তান রেডিও কবে বাংলাদেশ রেডিও হয়? 4ঠা মার্চ। পাকিস্তান রেডিও বাংলাদেশ রেডিও হয়ে যায় 4ঠা মার্চ। এবার আমরা চলে যাব 7 মার্চ। এখানে কিছু ঘটনা ঘটবে, এই ঘটনাগুলো পরীক্ষায় আসে। 7 মার্চ, 7 মার্চ কি ঘটনা ঘটে? প্রথম ঘটনা ভাষণ, তাই না? 7 মার্চ কি? ভাষণ। 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ। কিছু ইম্পর্টেন্ট তথ্য লাগবে। এই ভাষণটা কয় মিনিট? 18, মতান্তরে 19, মতান্তরে 23 মিনিট, তাই না? প্রচলিত হচ্ছে 18, ইন্টারমিডিয়েটের বই বোধহয় 19, শেখ হাসিনা বলছে 23 মিনিট। 2010 সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা সভায় শেখ হাসিনা 7 মার্চ ভাষণ সম্পর্কে বলতে যায় বলে যে আমি সেই দিন ভাষণে মঞ্চের পাশেই ছিলাম, আমি দেখছি যে ভাষণটা 23 মিনিট দেওয়া হয়। এটা শেখ হাসিনা বলছে 2010 সালে। উনি কি দেখছেন? ভাষণটা দেওয়া হয় 23 মিনিট, এবং উনি এটাও বলেন যে ভাষণটা 23 মিনিট দেওয়া হলেও সেটা 18 বা 19 মিনিট রেকর্ড করা হয়। এটা শেখ হাসিনার কথা। তার মানে শেখ হাসিনার তথ্য অনুযায়ী 23 মিনিট। তিনটা একসাথে কখনোই পরীক্ষায় আসবে না। যদি তিনটা একসাথে পরীক্ষায় আসে তাহলে 23 হবে অ্যান্সার, কারণ এটা কে বলছে? শেখ হাসিনা বলছে। এটার এখনো ভিডিও আপনি ইউটিউবে দেখলে দেখতে পারেন। 7ই মার্চ ভাষণ সম্পর্কে শেখ হাসিনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের বক্তৃতা, এটা আপনি ইউটিউবে সার্চ করেও দেখতে পারেন। 23 মিনিট বলে উনি। যাই হোক, তবে নর্মালি 23 মিনিট এটা পরীক্ষায় আসে না, আসে 18 বা 19। 18 বা 19 আসলে আমরা দেবো 18 মিনিট। কত মিনিট? 18 মিনিট। 19 দেব না। যদি 18 না থাকে তাহলে 19, তিনটাই থাকলে 23, 23 না থাকলে 18, 18 না থাকলে 19। ওকে, যদি তিনটাই থাকে তাহলে হবে কত? 23, শেখ হাসিনা বলছে। যদি তিনটা না থাকে তাহলে কত হবে? 23 না থাকে তাহলে হবে 18, আর 23 নেই 18 নেই, তখন হবে 19 মিনিট। ওকে, এই ভাষণটা ছিল 1108টি শব্দের। 1108টি শব্দের। মনে রাখবেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটা? বাংলাদেশে। আর ইউটিউবে যদি আপনি বঙ্গবন্ধুর ভাষণ দেখেন তাহলে 14 মিনিট পাবেন। কয় মিনিট পাবেন? 14 মিনিট পায় স্ট্যান্ডার্ড কি, পুরোটা রেকর্ড করা হয়নি। তো যাই হোক, এটা ছিল 1108টি শব্দের। এটা ছিল 1108টি শব্দের 7ই মার্চের ভাষণ। এই ভাষণকে গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়। গেটিসবার্গের ভাষণের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করা হয়। গেটিসবার্গ ভাষণ দেওয়া হয় কত সাল? 1863 সাল, তাই না? আমেরিকার অঙ্গরাজ্য পেনিসিলভিয়ায় গেটিসবার্গ নামক জায়গায় আব্রাহাম লিঙ্কন এই গেটিসবার্গ ভাষণটা দেয়। কে দেয়? আব্রাহাম লিঙ্কন। নাম শুনছি না? পরীক্ষায় আসে কিন্তু। আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। কততম প্রেসিডেন্ট ছিলেন উনি? 16তম প্রেসিডেন্ট, তাই না? এটা পরীক্ষায় আসে। আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় আসবে 1861 সালে, ক্ষমতা থেকে যায় 1865 সালে। উনি ক্ষমতায় আসার সাথে সাথে আমেরিকায় কি হয়? গৃহযুদ্ধ শুরু হয়। তার মানে গৃহযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আব্রাহাম লিঙ্কন। আর গেটিসবার্গ ভাষণটা দেবেন কত সাল? 1863 সাল। এই সালে আবার দাস প্রথাও বিলুপ্ত করা হয়। আমেরিকায় এক সময় দাস প্রথা ছিল, সে দাস প্রথা বিলুপ্ত করা হয় কত সাল? 1863 সাল। আব্রাহাম লিঙ্কন। মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। আব্রাহাম লিঙ্কন আমেরিকার কততম প্রেসিডেন্ট? 16তম প্রেসিডেন্ট। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট হন কবে? 1861 সাল। আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয় কবে? 1861 সাল। শেষ হয় কবে? 1865 সাল। গৃহযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পরে উনি মারা যান। 15 এপ্রিল সম্ভবত মারা যায়। 10 এপ্রিল গৃহযুদ্ধ শেষ হয় সম্ভবত, আর 15 এপ্রিল উনি মারা যায়। যাই হোক, আমেরিকার গৃহযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট কে ছিলেন? আব্রাহাম লিঙ্কন। উনি কততম? 16তম। এই আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বিখ্যাত হয়ে আছেন কেন? গেটিসবার্গ ভাষণের জন্য, যে ভাষণে উনি গণতন্ত্রের একটা বিখ্যাত একটা সংজ্ঞা দেয়।
তাই না? ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল। এটা হচ্ছে ওয়ার্ল্ডের 1 নম্বর ভাষণ রাজনৈতিক ভাবে। আর সেই ভাষণের সাথে তুলনা করা হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ। ওকে, এই 7 মার্চ ভাষণে বঙ্গবন্ধু 4 দফা উল্লেখ করে। পরীক্ষায় আসে 7 মার্চ ভাষণে বঙ্গবন্ধু কত দফা উল্লেখ করে? বঙ্গবন্ধু 4 দফা উল্লেখ করে। 7 মার্চ ভাষণে বঙ্গবন্ধু 4 দফা উল্লেখ করে। ওকে, 4 দফা উল্লেখ করে। এই 4 দফা কি কি? এই 4 দফা পরীক্ষায় আসবে, পরীক্ষায় রিটেনে লিখতে হয়, প্রিলিতেও জেনে নেবেন। 4টা দফা। সামরিক আইন প্রত্যাহার, সামরিক আইন প্রত্যাহার। খেয়াল করবেন, বঙ্গবন্ধু যখন 7ই মার্চ ভাষণ দেয় তখন বাংলাদেশে একটা আন্দোলন চলতেছিল, অসহযোগ আন্দোলন। খেয়াল করবেন, 7ই মার্চ ভাষণকালীন বাংলাদেশে কি আন্দোলন চলে? অসহযোগ আন্দোলন, যেটা বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালিরা বা আমরা সে আন্দোলনটা করতেছিলাম। এটা কিন্তু পরীক্ষায় আসে যে 7ই মার্চ ভাষণ চলাকালীন সময় বাংলাদেশে কোন আন্দোলন ছিল, কোন আন্দোলন পরিচালিত ছিল, কোন আন্দোলন? অসহযোগ আন্দোলন। এবং সেই সময় বাংলাদেশে সামরিক আইনও চালু ছিল, বাংলাদেশের সামরিক আইনও চালু ছিল। কখন? এই 7ই মার্চ ভাষণ যখন দেওয়া হচ্ছে তখন। তো বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণে 4টা দাবি উল্লেখ করেন পাকিস্তান সরকারকে উল্লেখ করে, যে সে 4টা দাবির ভিতরে প্রথম দাবিটা ছিল যে দেশে যে সামরিক আইন চলতেছে মার্শাল লকে উইথড্র করতে হবে বা সামরিক আইনকে প্রত্যাহার। এরপরে ফেরত, ব্যারাকে ফেরত করবে। যখন বাংলাদেশে মার্শাল ল চলবে, সামরিক তখন সেনাবাহিনী কি ক্যান্টনমেন্টে বসে আছে? না, রাস্তাঘাটে বিভিন্ন অফিস আদালতে আছে। তো বঙ্গবন্ধু দিল যে এই যে সেনাবাহিনী রাস্তাঘাটে বাইরে আছে, এদেরকে সবাই ক্যান্টনমেন্টে বা ব্যারাকে হবে। এটা ছিল বঙ্গবন্ধুর দ্বিতীয় দফা বা দ্বিতীয়। তাহলে প্রথম দাবি কি ছিল? মার্শাল ল উইথড্র করতে হবে। ভাষণটা 4টা দাবি উনি একসাথে উল্লেখ করে। এরপরে সেনাবাহিনী পাঠাইতে হবে। 3 নম্বর দাবি ছিল, খেয়াল করেন, সেই সময় তো বাংলাদেশে অসহযোগ আন্দোলন চলতেছে। 2রা মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত চলছে এই অসহযোগ আন্দোলন। এই আন্দোলন চালাইছে, এগুলিতে অনেকেই নিহত হয়েছে। এই জন্য বঙ্গবন্ধুর তৃতীয় দাবি ছিল যে এই সেনাবাহিনীর গুলি গেল, এই সেনাবাহিনীর তদন্ত করতে হবে। অর্থাৎ হত্যাকাণ্ডের তদন্ত, সেনাবাহিনী যাদের সে হত্যাকাণ্ডগুলোর তদন্ত করতে হবে। সেনাবাহিনী কর্তৃক হত্যাকাণ্ডে তদন্ত, সেনাবাহিনী হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। এটা ছিল বঙ্গবন্ধুর তৃতীয় দাবি। সরি, বার হয়ে গেছে না, নেটের প্রবলেম, নেট প্রবলেম গো ভাইয়া। হ্যাঁ, ওয়ার্ল্ডের 1 নম্বর ভাষণ তো বিজয় হজারের ভাষণ। এই জন্য তো বললাম রাজনৈতিক ভাষণ এটা। একটু ওয়েট করেন গো, একটু ওয়েট করেন ভাইয়া। সাউন্ড প্রবলেম, ভিডিও ক্লিয়ার না, সাউন্ড প্রবলেম, নেটে প্রবলেম করতেছে তো তাই ব্লার হয়ে যাচ্ছে। এটাই আমরা শেষ করে দেবো এখন, এই 7ই মার্চ পড়াই শেষ করে দেব। 7 মার্চ পড়ায় আজকে আমরা বিদায় নিয়ে নেব। রাজনৈতিক ভাষণ বলছে স্যার, জি বিদায় হজের ভাষণ তো সব ভাষণ, ওটা রাজনৈতিক ভাষণ, অর্থনৈতিক, সব ধর্মীয় সব ভাষণ। ওটাকে আপনি কখনোই এই ভাষণগুলোর সাথে আনবেন না। বিদায় হজের ভাষণের সাথে কোনো ভাষণের তুলনা হবে না। ওটাকে 1 নম্বর 2 নম্বর দেওয়া যাবে না, ওটা আলাদা, ওটা আলাদা। তার এই সামরিক আইন কার নির্দেশে চলবে? সামরিক আইন প্রেসিডেন্ট জারি করবে, প্রেসিডেন্টের নির্দেশে চলবে সামরিক আইন ভাইয়া।
প্রেসিডেন্টের নির্দেশে চলবে। এরপরে চতুর্থ দাবি কি ছিল? জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। জনপ্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর। ক্ষমতা হস্তান্তর এটা ছিল 7ই মার্চের ভাষণের 4 দফার শেষ দফা। 4 দফার শেষ দফা কি ছিল? জনপ্রতিনিধির আমার কোনো কথাই বোঝেন না। বঙ্গবন্ধু 4ই মার্চ ভাষণে 7ই মার্চ ভাষণে 4টা দাবি উল্লেখ করে। সেই 4টা দাবির মধ্যে একটা ছিল সামরিক আইন প্রত্যাহার, এরপরে ছিল সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত পাঠাইতে হবে, এরপরেরটা ছিল সেনাবাহিনী কর্তৃক হত্যাকাণ্ডের তদন্ত, তারপরেরটা ছিল জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। মনে রাখবেন এই 7 মার্চ ভাষণকে ইউনেস্কো 30 অক্টোবর 2017 সালে 30 অক্টোবর 2017 সালে ইউনেস্কো এই ভাষণকে বিশ্বের প্রথম অলিখিত দলিল হিসেবে ঘোষণা করে। বিশ্বের প্রথম অলিখিত দলিল হিসেবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। বিশ্বের প্রথম অলিখিত দলিল হিসেবে এটা বিশ্ব ঐতিহ্যের স্থান পায়। বিশ্ব ঐতিহ্যের স্থানপ্রাপ্ত বাংলাদেশের ভাষণ কোনটা? 7ই মার্চের ভাষণ। এটার বিশেষত্ব কি? এটা বিশ্বের প্রথম অলিখিত ভাষণ। তাহলে বিশ্বের প্রথম অলিখিত ভাষণ হিসেবে স্থান পায় কে? কিছুই বোঝা যাচ্ছে না নেটের কারণে। কিছু বোঝা যাচ্ছে না। মনে রাখবেন 7ই মার্চের ভাষণের বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম অলিখিত ভাষণ যেটা বিশ্ব ঐতিহ্যে স্থান পাইছে ইউনেস্কো কর্তৃক। অর্থাৎ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া প্রথম অলিখিত দলিল কোনটা? 7ই মার্চের ভাষণ। এটা কবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে? 30 অক্টোবর 2017 সালে। আজকে আমি আর থাকবো না, আজকে নেট প্রবলেম করতেছে, আজকে এখানেই থাকুক, আগামী দিন এখান থেকে শুরু করব। ওকে, ভালো থাকবেন সবাই। আজকে আর এখানে থাকবো না, নেট প্রবলেম করে। এত প্রবলেম করলে থাকা যাবে না, আপনাদের আর কষ্ট না দেই। বিদায় নেই। এখন আর ক্লিয়ার কই গো? এখনো ক্লিয়ার না, নেট প্রবলেম। বিদায় নেব আজকে, বিদায় নেব।